তো থ্যাংক ইউ, ওয়েলকাম এভরিওয়ান ইন আওয়ার ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপের উপরে। ম্যাপ আমাদের আসলে আমাদের খুবই পরিচিত একটা জিনিস এবং আপনাদের অনেকের হয়তো অনেক পছন্দের জিনিস। আহ আমরা আজকে এই ম্যাপ নিয়েই বেশি কথাবার্তা বলবো এবং একটা ম্যাপ আমাদের কিন্তু যে কোনো জায়গার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে ইন্ডিকেট করতে পারে। ম্যাপ ম্যাপ আমাদের জানাতে পারে যে একটা জায়গা সে কার উপর নির্ভরশীল, তার স্ট্রেংথ কি, তার উইকনেস কি, তার সামনে কি অপরচুনিটি আছে বা তার সামনে কি ধরনের থ্রেট আছে, আগামী দিনে তার কি কি ধরনের সম্ভাবনা আছে। এই সব কিছুই আমরা ম্যাপের মাধ্যমে জানতে পারি। আর ম্যাপ আমাদের আসলে বিসিএস এর জন্য প্রিলিমিনারি রিটেন ভাইবা তিন ক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা প্রিলিমিনারিতে হচ্ছে ম্যাপ সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখেছেন, রিটেনেও দেখেছেন, এবং ভাইভাতে আপনাদের অনেক সময় কোনো কোনো বোর্ডে সরাসরি ম্যাপ দেখিয়ে বলে যে ম্যাপে ইন্ডিকেট করো তো অমুক জায়গাটা কোথায় অবস্থিত। আবার কোথায় কোথাও বলে যে আচ্ছা এইখানে কি কি হতে পারতো। এখন অনেক প্রশ্ন আছে যেটা সরাসরি উত্তর আপনি হয়তো ম্যাপের থেকে পাচ্ছেন না, কিন্তু আপনার ম্যাপ সম্পর্কে ধারণা থাকলে আপনি সেখান থেকে হয়তো উত্তরটা নিজের মতো করে দিতে পারছেন। সো এই দিয়ে আমরা আজকে শুরু করছি। সো আমার স্ক্রিনটা আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ। সো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের চারিদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং এপাশে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। সো বাংলাদেশের মানচিত্রে আপনাদের যদি বলা হয় যে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা কি, আপনারা কিন্তু সেটা জানেন যে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি উত্তর অক্ষরেখা। 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা, এবং 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। এবং বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যেটা আছে সেটা অতিক্রম করেছে। তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি জানেন। বাংলাদেশের চারিদিকে হচ্ছে ভারতের 5টা রাজ্যের হচ্ছে সীমান্ত রয়েছে। সেই 5টা রাজ্য সম্পর্কে আমাদের নামগুলো আমাদের জানা দরকার, যেমন পশ্চিমবঙ্গ, বঙ্গ, আসাম, মেঘালয়, তারপর হচ্ছে ত্রিপুরা, মিজোরাম। এগুলা হচ্ছে সরাসরি তাদের সাথে বাংলাদেশের যেটা বলি আমরা হচ্ছে যে বর্ডার রয়েছে। এছাড়া আমরা যদি ভারতের সেভেন সিস্টার্স বলি, সেভেন সিস্টার্স বা 7টা রাজ্য, যেটা হচ্ছে এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে হচ্ছে বাংলাদেশের সাথে যুক্ত, সেই সেভেন সিস্টার্স কে কে আছে? আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ। তো ইন্ডিয়া হচ্ছে একটা বড় রাজ্য এবং বড় রাষ্ট্র। এবং আধুনিককালে আমরা যদি বলি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রটা হচ্ছে ইন্ডিয়া। জাস্ট রিসেন্টলি তারা চায়নাকে হচ্ছে আহ করেছে, জনসংখ্যার দিক থেকে হচ্ছে জনসংখ্যার দিক থেকে তারা চায়নাকে আহ, সরিয়ে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের তালিকায় হচ্ছে উঠে এসেছে। এছাড়াও আমাদের যদি প্রতিবেশী আরো দুইটা রাষ্ট্রের কথা বলি, তারা হচ্ছে নেপাল, ভুটান এবং আমাদের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে হচ্ছে মায়ানমার। তো মায়ানমার একটা রাষ্ট্র যে রাষ্ট্রে বর্তমানে হচ্ছে পলিটিক্যালি ইনস্ট্যাবিলিটি রয়েছে। সেখানে হচ্ছে আমরা দেখছি যে মোটামুটি আহ দেশের সামরিক জান্তার সাথে হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী, তাদের হচ্ছে একটা গৃহযুদ্ধ হচ্ছে, এবং যার ফলে আমাদেরও কিন্তু বেশ বড় ভূরাজনীতিতে বেশ প্রভাব পড়ছে। সেটা কিরকম? আপনারা যদি খুব রিসেন্টলি দেখেন তাহলে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের 246 জন কিন্তু বাংলাদেশে পালিয়ে এসেছে। এটা শুধুমাত্র রিসেন্টলি না, এটা এর আগেও হয়েছে এবং তখন কিন্তু তাদেরকে হচ্ছে ফেরত পাঠানো হয়েছে, তারা রিসেন্টলি আবার হচ্ছে এখানে চলে এসেছে। শুধু তাই নয়, আমরা 2017 সালের 25 আগস্টের পর থেকে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আহ, বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, যাদেরকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, নোয়াখালীর ভাসানচর সহ বিভিন্ন জায়গায় হচ্ছে রাখা হয়েছে। এবং মায়ানমারের বর্তমানে যে অবস্থা, তাতে করে শুধুমাত্র রোহিঙ্গা বাংলাদেশে এসছে বিষয়টা সেরকম না। মায়ানমারের দেখেন, মায়ানমারের পূর্বে রয়েছে বা দক্ষিণ পূর্বে রয়েছে হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ডেও কিন্তু এখন
লাখ লাখ মায়ানমারের জনগোষ্ঠী তারা অবস্থান করছে। এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ যে এটা অবজার্ভ করা যে থাইল্যান্ড এই সমস্যাটা সমাধান কিভাবে করে, এবং থাইল্যান্ডকে আমরা আমাদের পাশে নিয়ে আমরা জয়েন্টলি কাজ করে এই রোহিঙ্গা সমাধান, আমাদের রোহিঙ্গা সমাধান এবং থাইল্যান্ডেও যে মায়ানমারের যারা আছেন বাস্তুচ্যুত তাদের সমস্যার সমাধানটা করাটা। তো যদি আমরা এটা করতে পারি তাহলে হয়তো রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা একটু আহ, বেগবান হতে পারবো। এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে আরো একটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে মায়ানমারের যে জান্তা সরকার, তাদের এখন হচ্ছে দেশের সৈন্য সৈন্যবাহিনী দরকার। তারা এখন হচ্ছে সৈন্য সংকটে রয়েছে। তো সৈন্য সংকটে তারা যেহেতু রয়েছে, তো তাদের এখন যেটা করতে হবে, যদি দেখেন রোহিঙ্গা যে 11 লক্ষ আছে বাংলাদেশে, তাদের ভিতরে কিন্তু আহ 2-3 লক্ষ আছে যারা হচ্ছে সৈন্যবাহিনীতে যোগদানে সক্ষম। রাখাইন রাজ্যে বর্তমানে কিন্তু মায়ানমার সৈন্যবাহিনী তারা হচ্ছে সামরিক বাহিনীতে হচ্ছে বিভিন্ন রোহিঙ্গাদেরকে হচ্ছে রিক্রুটমেন্ট করছে। তো তারা যদি বাংলাদেশ থেকেও কিছু রিক্রুটমেন্ট করে এবং এর বিনিময়ে যদি রোহিঙ্গাদেরকে হচ্ছে মায়ানমারে নিয়ে যায়, তাহলে আমরা কিন্তু এই ধরনের একটা ডায়লগও তাদের সাথে চালাতে পারি, যেটা আমাদের জন্য হয়তো বেনিফিটেড হবে, যে আমরা রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পুনর্বাসন করতে পারবো। সো যাই হোক, এটা নিয়ে আমরা হচ্ছে অন্যান্য ক্লাসেও অনেক ডিটেলস আরো কথাবার্তা বলবো। সো আমরা এরপরে আবার এদিকে চলে আসি। মায়ানমারের পরে এদিকে আছে হচ্ছে থাইল্যান্ড, তারপর লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তো লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই তিনটা দেশকে একসাথে একটা নাম বলা হয়। কেউ কি বলতে পারবেন এই নামটা কি? মায়ানমার, সরি, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, এদেরকে একসাথে কি বলা হয়? ইন্দোচীন। হ্যাঁ, কিন্তু ভৌগোলিক ভাবে মানে এটাকে আরো হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। সো এই জিনিসটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে, গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়, কেউ কি বলতে পারবেন? কারো আইডিয়া আছে গোল্ডেন ট্রায়াঙ্গেল কেন বলা হয়? আচ্ছা, এখানে মাদক হ্যাঁ, চোরাচালানটা খুব এক্স্যাক্টলি। সুন্দরভাবে করা যায় আর কি, ইজিলি। হ্যাঁ, এই কারণে হচ্ছে একে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আরেকটা জায়গা আছে যাদেরকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট, সেই জায়গাটা কোনটা বলতে পারবেন? পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই হ্যাঁ, ইরান। এই যে দেখেন এই তিনটা দেশ, বিশেষ করে ইরান আর পাকিস্তান, আপনারা যদি দেখেন এই যে এই অঞ্চলটা দেখলে অনেকটা কি করে, একটা ওই যে চাঁদের মতো মনে হয় না, মানে যে বাঁকা চাঁদের মতো। ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এই কারণে এই জায়গাটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। ঠিক আছে। আর বাংলাদেশে আছে হচ্ছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত কেউ বলতে পারবেন? কুষ্টিয়ার 26টা গ্রামকে গোল্ডেন ভিলেজ 26টা বলা গ্রাম, হয় না? এক্স্যাক্টলি। আপনাদের ভাইবা মানে কারো যদি মানে কুষ্টিয়ার দিকে বাড়ি থাকে, তার কিন্তু এরকম প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা গোল্ডেন ভিলেজ কোথায় অবস্থিত, কেন বলা হয় গোল্ডেন, মানে এইখানে এই ধরনের চাষকে কি আপনি সমর্থন করেন কি করেন না, এরকম প্রশ্ন প্রশ্ন আসতে পারে। সো এনিওয়ে, আমরা হচ্ছে এদিকে দেখলাম মায়ানমার, কম্বোডিয়া। এরপরে চলে আসে কিন্তু মালয়েশিয়া। সো মালয়েশিয়া, আমরা যেটা এখন দেখি যে আমরা বাংলাদেশ থেকে অনেক মানুষজন হচ্ছে আমরা জনশক্তি হচ্ছে মালয়েশিয়াতে রপ্তানি করি। মালয়েশিয়ার অবস্থা কিন্তু 90-এর দশকের আগেও খুব একটা ভালো ছিল না, কিন্তু তারা এখন হচ্ছে বেশ সুন্দর অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। এবং মালয়েশিয়া একটা রাষ্ট্র যেটা হয়তো আমাদের জন্য হচ্ছে বেশ শিক্ষণীয় রয়েছে সেখান থেকে। এরপর সিঙ্গাপুর, সিঙ্গাপুরেও একই অবস্থা। সিঙ্গাপুর হচ্ছে একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে মোটামুটি আহ, প্রথম বিশ্বের দেশে পরিণত হয়েছে খুব অল্প সময়ে, মেবি অ্যারাউন্ড 25 ইয়ার্স সময়ের ভিতরে। এরপরে আমাদের যদি দেখি যে আমরা এদিকে দেখতে পারি একটা বিশাল দেশ। বিশাল বলতে এই ক্ষেত্রে যে মানে ভূখণ্ডের দিক দিয়ে বিশাল তো বটেই, এটা দেখেন অনেক খানিক এরিয়া জুড়ে হচ্ছে অনেকগুলা দ্বীপ নিয়ে বিস্তৃত। এই দেশটা কি? এই দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া। এবং ইন্দোনেশিয়া দ্বীপটা মোটামুটি আমরা যদি দেখি যে দক্ষিণ পূর্ব এশিয়ার থেকে শুরু করে একেবারে অস্ট্রেলিয়ার উপরে পর্যন্ত, মানে গিনি দ্বীপ পর্যন্ত বা পলিনেশিয়া দ্বীপের কাছাকাছি পর্যন্ত অঞ্চলে অনেকগুলা দ্বীপ নিয়ে
আহ, গঠিত। এবং ইন্দোনেশিয়ার ভিতর দিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রণালী চলে গেছে, এটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী বা মালাক্কা স্ট্রেইট। এবং পৃথিবীর যত বাণিজ্য হয় তার ম্যাক্সিমাম কিন্তু এই মালাক্কা প্রণালী দিয়ে হয়ে থাকে। তো এই ইন্দোনেশিয়ায় যে গিনি দ্বীপ আমরা যেটা বলছিলাম, তার একটা অংশ যেটা হচ্ছে একসময় অস্ট্রেলিয়ার অধীনে ছিল, যেটা পরে স্বাধীন হয়ে যায়, এটা হচ্ছে বলা হয় পাপুয়া নিউ গিনি। আর অপর অংশ যেটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভিতরেই অবস্থিত। তো এরপরে আমরা যদি দেখি যে একেবারে দক্ষিণে দক্ষিণে দুইটা দেশ এবং আরো অনেকগুলা ছোট ছোট দ্বীপপুঞ্জ, তাদেরকে নিয়ে হচ্ছে ওশেনিয়া ওশেনিয়া মহাদেশ, যেটা আমরা আসলে কমনলি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ বলে থাকি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমানিয়া এবং আরো অনেকগুলা পলিনেশীয় মাইক্রোনেশীয় দ্বীপ দ্বীপ নিয়ে এই দি- আহ, এই মহাদেশটা অবস্থিত। এবং একেবারে যদি আমরা দক্ষিণ মেরুতে যাই, দক্ষিণ মেরুতে একটা জনমানবহীন ভূখণ্ড রয়েছে যেটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। সো এই হচ্ছে আমাদের হচ্ছে, আমরা যদি বলি যে দক্ষিণের যে অংশ। এইবার আমরা চলে আসি হচ্ছে এখান থেকে আমাদের কি আছে। এখানে আমরা যদি দেখি, এই যে চায়না থেকে শুরু করে নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ একটু বাদ দিয়ে, মানে চায়না, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই পুরা অঞ্চলটা নিয়ে হচ্ছে চায়না যে মুক্ত বাণিজ্য ক্ষেত্রটা তৈরি করতে যায়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে জাপানও আছে, সেটার নাম হচ্ছে আরসিইপি, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসিইপি। এইটার মোকাবিলায় আমেরিকা বা বাইডেন সরকার, তারা হচ্ছে আরো একটা আহ, করতে চায়, যে ইকোনমিক করিডোর করতে চায়, সেটার নাম হচ্ছে ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ স্ট্র্যাটেজি, আইপিএস। সেটা কি? সেটাই হচ্ছে তারা চায়নাকে বাদ দিচ্ছে, চায়নাকে বাদ দিয়ে এখানে ইন্ডিয়াকে নিচ্ছে, মালয়েশিয়াকে নিচ্ছে, অস্ট্রেলিয়াকে নিচ্ছে। এরপরে এই দিকে চলে আসছে ওমান, ইয়েমেন, আবার হচ্ছে যে হর্ন অফ আফ্রিকার সোমালিয়া, কেনিয়া, টানজানিয়া, মোজাম্বিক, সাউথ আফ্রিকা। মানে তারা মোটামুটি হচ্ছে এই যে ভারত মহাসাগরের এই পাশের কোস্ট লাইন থেকে শুরু করে এই যে ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড হয়ে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত, এই যে পুরা হচ্ছে সমুদ্রের তীর ঘেঁষে যেই দেশগুলো আছে, এদেরকে নিয়ে হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তারা তৈরি করতে চাচ্ছে। তো এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে আরসিইপি আর একটা হচ্ছে আইএমইসি, দুইটার কোনোটাই আসলে আলোর মুখ দেখার সম্ভাবনাটা খুব কম, যেটা বাস্তবতা। কারণ এতগুলা দেশ নিয়ে বা এত বড় অঞ্চল নিয়ে আসলে এতগুলা দেশের অভিন্ন স্বার্থ রক্ষা করে চলাটা, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে, তো এই স্ট্র্যাটেজি গুলা বা এই ডায়লগ গুলা নিয়ে আসলে কি হচ্ছে, এই জিনিসগুলা আমাদের আগামীতে খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে। তো এরপরে আসি আমাদের রিজিওনাল কিছু করিডোর বা পার্টনারশিপ নিয়ে। আ- বাংলাদেশ প্রথম যেই, মানে নিজেদের উদ্যোগে যেইটা করেছিল, সেটা হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সো এই সার্কের রাষ্ট্র কে কে ছিল দেখেন: বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। তো এই যে দেশগুলা, মানে প্রথমে ছিল হচ্ছে 7টা দেশ, পরে হচ্ছে আফগানিস্তানকে হচ্ছে ইনক্লুড করা হয়। তো এদেরকে নিয়ে এটা গঠন করা হয় 1985 সালে। তো সার্কের দেখা গেল যে সার্ক আসলে যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে, সেই উদ্দেশ্যটা আমরা পুরোপুরি ফুলফিল করতে পারি নাই। কেন করতে পারি নাই? আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব যে সার্কের ভিতরে দেখেন যে সার্কের এতগুলা দেশের যত জিডিপি, তার 80% হচ্ছে একটা মাত্র দেশে, সেটা হচ্ছে ইন্ডিয়া। তার জনসংখ্যা বলেন, জিডিপি বলেন, সব দিক থেকে বা শক্তিমত্তা, সব দিক থেকে আসলে ইন্ডিয়ার সাথে কারো কোনো ধারে কাছে যায় না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই পাকিস্তানের কাছেও তো পারমাণবিক বোমা আছে। আসলে পারমাণবিক বোমা দিয়ে কিন্তু আপনার জাস্ট এটা একটা সিঙ্গেল জিনিস, এটা দিয়ে আপনার শক্তি প্রকাশ পায় না। আপনার সফট পাওয়ার, হার্ড পাওয়ার, ইকোনমিক পাওয়ার, সব ধরনের পাওয়ার কনসিডার করতে হবে। তো সেটা করে দেখা গেছে যে ইন্ডিয়ার সাথে কোনো দেশ আসলে ধারে কাছে যায় না। আবার এর ভিতরে যেটা হয়েছে, পাকিস্তান এবং ইন্ডিয়া, এরা তো হচ্ছে একে অপরের চিরশত্রু। তো
এতে করে যেটা হয়েছে যে ইন্ডিয়া যদি বলে যে ভাই আমরা বামে যাব, পাকিস্তান বলবে আমরা ডানে যাব, আর পাকিস্তান যদি বলে আমরা হচ্ছে বামে যাব, ইন্ডিয়া বলবে আমরা ডানে যাব। ফলে যখন দেখা যাচ্ছে সার্কের মহাসচিব হয় হচ্ছে পাকিস্তান থেকে, তখন হচ্ছে ইন্ডিয়া আসলে এই ডায়লগে হচ্ছে কোনো ইন্টারেস্ট ফিল করে না। আবার যদি ইন্ডিয়ার থেকে কাউকে দেওয়া হয়, তখন দেখা যায় পাকিস্তান আবার এই ক্ষেত্রে হচ্ছে বর্জন করতেছে। এরকম ভাবে যখন চলতে চলতে একটা পর্যায়ে যে বোঝা গেল আসলে সার্কের খুব একটা ভবিষ্যৎ মানে নাই। যদিও আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারের সময়, বিভিন্ন সরকার বলতে আমরা যদি খুব সরাসরি বলি, সেটা হচ্ছে যে বিএনপি সরকারের সময় কিন্তু সার্ক নিয়ে হচ্ছে একটু চেষ্টা করা হয় সার্ককে উজ্জীবিত করার জন্য। কারণ সার্কটা যখন গঠিত হয়েছিল, আসলে এই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন হচ্ছে আহ আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো বিএনপি, যেহেতু তিনি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, সো বিএনপি ঘরানার লোকজন যারা আছে তারা কিন্তু সার্কটাকে হচ্ছে একটু আবেগের জায়গাও তাদের কাজ করে। হোয়ারাস আমরা যখন দেখি যে সার্ক যখন ব্যর্থ হয়েছে, তখন বাংলাদেশ কিন্তু আরো একটা রিজিওনাল পার্টনারশিপে গিয়েছে, সেটা হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল কোঅপারেশন। সো টেকনোলজিক্যাল ইকোনমিক কোঅপারেশন। সো বিমস্টেকেও আছে হচ্ছে 7টা দেশ। কে কে আছে দেখেন: ইন্ডিয়া, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। এইখানে দেখেন, এখানে মূলত বলা হয়েছে কি, এটা হচ্ছে বে অফ বেঙ্গলের সাইডের দেশগুলা, মানে হচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা সংক্রান্ত প্রতিষ্ঠান। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখেন, নেপাল বা ভুটান এই দুইটা দেশের সাথে কিন্তু বঙ্গোপসাগরের কোনো বর্ডার নাই। কিন্তু বর্ডার আছে কাদের? বর্ডার আছে হচ্ছে মালদ্বীপের। মালদ্বীপকে হচ্ছে, মালদ্বীপ কাছাকাছি অবস্থিত, সমুদ্রের কাছাকাছি, কিন্তু মালদ্বীপকে আমরা রাখি নাই। পাকিস্তান সমুদ্রের কাছে অবস্থিত, পাকিস্তানকে রাখা হয় না। মানে এটা খুব সোজাসুজি যদি আমরা দেখি, সোজাসুজি বলতে গেলে ইন্ডিয়া কিন্তু চায় নাই যে এখানে হচ্ছে পাকিস্তান থাকুক, এবং পাকিস্তানকে বাদ দিয়েই হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন করা হয়েছে, এবং বাংলাদেশও কিন্তু এতে সায় দিয়েছে। এবং বিমস্টেক, মানে বিমস্টেক নিয়ে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বেশ আগ্রহ রয়েছে। আবার এদিকে যদি দেখি, থাইল্যান্ডেরও বেশ আগ্রহ রয়েছে। কারণ বঙ্গোপসাগর এটা কিন্তু পৃথিবীর অন্যতম বৃহৎ উপসাগর, এবং এখানে হচ্ছে বলা হচ্ছে যে এই যে উপসাগরটা, এটা কিন্তু প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা হচ্ছে প্রাণীজ সম্পদও বলি, খনিজ সম্পদ বা উদ্ভিদ সম্পদের কথা বলি। তো প্রাকৃতিক সম্পদের ভিতরে আমরা শুধুমাত্র প্রাণীজ সম্পদ নিয়ে এখন পর্যন্ত খুব মানে বিস্তৃতভাবে গবেষণা করা হয়েছে। কিন্তু আমরা খনিজ সম্পদ নিয়ে কিন্তু সেরকম ভাবে এখনো কোনো গবেষণা করা হয়নি, এবং এই বিষয়ে কিন্তু সবারই বেশ ভালো একটা আগ্রহ রয়েছে। তো এরপরে আমরা যদি চলে আসি যে মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপরে হচ্ছে এদিকে যদি আমরা কোরিয়া, জাপান পর্যন্ত চলে যাই, এই অঞ্চলটাকে বলা হচ্ছে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়া, এশিয়ান নেশনস বা আসিয়ান। সো আসিয়ানে এই যে দেশগুলো আছে, এদের সাথেও বাংলাদেশের একটা ভালো সম্পর্ক থাকাটা জরুরি। দ্রুততম পাঠায়, তারপরে রোহিঙ্গা এদের জয়েন্টলি তুমি আমরা তোমার ভার্সিটির কোন ক্যাটাগরিতে ছিলাম? হ্যাঁ, যেমন বুয়েটে ব্রাহ্মণ হইতেছে সিএসি আর ত্রিপলি, ক্ষত্রিয় হইতেছে সিভিল আর মেকানিক্যাল, বৈশ্য হইতেছে সিএইচই, আর শূদ্র হইতেছে এমএমই ইউআরকে। তুমি খাওয়া উচিত হবে না আমার? হ্যাঁ, এটা তো এক কামড় খাই। গরম কিন্তু অনেক দেখো গরম, দেখো, অনেক গরম। আরে না দেখো দেখো। ফুলকপি দেখি তোমার সাথে দেখছি। কোন দিয়ে খাবো? মানে হুম 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 হুম। বাপরে।
হুম, আমি মনে কিন্তু এটা খাওয়া উচিত না। নাসির ভাই, মিউট yourself. আচ্ছা, জাস্ট একটা মিনিট একটু সময় নিচ্ছি, আমার নেটওয়ার্কটা একটু আনস্টেবল হয়ে গিয়েছে। ওকে, সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জাস্ট একটু করছি। আচ্ছা, লিমন আছেন? জি ভাই, আছি। আপনি আমাকে একটু হোস্ট করে দেন। ওকে ভাই। তো ওকে, আশা করি যে দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের পাশে যদি আমরা সেভেন সিস্টার্স এর ভিতরে দেখি, এখানে একটা বেশ বিতর্কিত অঞ্চল আছে, হচ্ছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের অবস্থানটা যদি দেখেন, এটা হচ্ছে ঠিক তিব্বতের পাশে অবস্থিত। তিব্বত একটা সময় কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু তিব্বতকে বলা হচ্ছে কি নিষিদ্ধ দেশ। কেন বলা হয়? কারণ এই দেশটা এত দুর্গম, এবং এটা কি, এটা পুরাটাই দেখেন একটা ল্যান্ড লকড, চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে অবস্থিত, যেটাকে হচ্ছে 1960-এর দিকে হচ্ছে চায়না দখল করে নেয়, এবং এটা এখন পর্যন্ত চায়নার দখলে আছে। এবং চায়নার দাবি অরুণাচল অরুণাচল প্রদেশটা হচ্ছে তিব্বতের হচ্ছে দক্ষিণাংশে অবস্থিত, এবং এটা তিব্বতেরই অংশ। তো যেহেতু চায়না তিব্বত দখল করে নিছে, এই কারণে অরুণাচলও তার অংশ। কিন্তু ভারতের যেটা দাবি সেটা হচ্ছে
যে ভারতের চীনের সাথে হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণকারী রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে, সেই কন্ট্রোল অনুযায়ী এই অরুণাচল প্রদেশটা ভারতের অন্তর্গত। এবং এর ভারত আসলে অরুণাচল প্রদেশটাকে নিজেদের আন্ডারে রেখেছে। এবং খুব রিসেন্টলি অরুণাচল প্রদেশে কিন্তু একটা টানেল নির্মাণ করছে, এটার নাম হচ্ছে সেলা টানেল। সেলা টানেল। আহ, এই সেলা টানেলটা, এই বানানটা আমার ঠিক মনে নাই, সিইএল এ অথবা এসিএল এ, এসিএল এ সম্ভবত, সেলা টানেল। তো এই টানেলটা কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের খুব কাছাকাছি অবস্থিত। এবং এইটা এই অরুণাচল অঞ্চলে কিন্তু দুই পাশে প্রতি 2-3 বছর পর পরে আপনি দেখবেন যে সৈন্যদের ভিতরে হচ্ছে গোলাগুলি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, এইরকম ঘটনা ঘটে থাকে। সো এটা যাতে না হয় এই কারণে হচ্ছে কি করছে, সৈন্যদের নিরাপদে পরিবহনের জন্য হচ্ছে ভারত হচ্ছে এখানে একটা টানেল নির্মাণ করতেছে। এই টানেল নির্মাণ করা নিয়ে হচ্ছে চীন তাদের উৎকণ্ঠা প্রকাশ করেছে। ভারত বলছে যে এটা আমাদের সীমানার ভিতরে অবস্থিত, কাজে তোমার উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নাই। এবং খুব রিসেন্টলি জো বাইডেন সরকার, তারা কিন্তু ভারতের এই দাবিটাকে মানে আউট অফ নোওয়্যার সমর্থন দিয়েছে। এবং এটার ফলে হচ্ছে এখানে বেশ একটা ক্রাইসিসের মতো তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। তো এই জিনিসটাই অরুণাচল প্রদেশে অরুণাচল করিডোর যেটা আছে বা সেলা করিডোর যেটা, সেটা নিয়ে কিন্তু আগামীতে আপনাদের বেশ একটু নজর রাখতে হবে যে ভারত আর চীনের ভিতরে সম্পর্কটা খারাপ হয় কিনা কিংবা আরো সংঘর্ষ হয় কিনা, এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। এরপরে সংঘর্ষের কথায় যখন আমরা বলছি তখন দেখেন সংঘর্ষের আরো জায়গা আছে ভারতের ক্ষেত্রে। তার ভিতরে একটা হচ্ছে এই পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের মাঝখানে অবস্থিত এই যে অমৃতসর, জালান্ধার, তারপরে হচ্ছে গুরুদাসপুর নিয়ে হচ্ছে খালিস্তান। খালিস্তানপন্থী একজন নেতাকে কয়দিন আগে কানাডায় হত্যা করা হয়েছে, তার নাম কি কেউ বলতে পারবেন? খালিস্তানপন্থী একজন নেতাকে হচ্ছে কানাডায় হত্যা করা হয় খুব বেশি দিন আগের ঘটনা না, গত বছরের। তার নাম হচ্ছে হার্দিক সিং সিং নির্জর। হার্দিক সিং নির্জর। তিনি হচ্ছে কি করছে, তিনি হচ্ছে খালিস্তানপন্থী। খালিস্তান কি, পাঞ্জাবের এক অংশ, হিমাচল প্রদেশের এক অংশ, অংশ নিয়ে শিখরা হচ্ছে একটা পৃথক এবং স্বাধীন রাষ্ট্র দাবি করতেছে। সো এই আন্দোলন যারা করছে তাদেরকে বলা হচ্ছে খালিস্তান পন্থী। এবং এরা কি করে দেখেন, কানাডা অনেক দূরের একটা রাষ্ট্র, কিন্তু কানাডায় হচ্ছে ভারতের থেকে কিন্তু বেশ অনেক মানুষ সেখানে হচ্ছে সেটেল হয়েছে। এবং কানাডার বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা তার প্রায় 3% কিন্তু হচ্ছে ভারতীয়। এবং যাদের বেশিরভাগই হচ্ছে কি শিখ। এবং তারা কিন্তু সবাই চায় হচ্ছে একটা পৃথক রাষ্ট্র মানে খালিস্তান নামক রাষ্ট্রটা। এবং কানাডা এখন যে ইলেকশনটা, এই ইলেকশনটাও কিন্তু তারা প্রভাবিত করতেছে, কারণ তারা তাদের থেকে হচ্ছে মন্ত্রী হচ্ছে, তাদের থেকে এমপি হচ্ছে, এবং তাদের যে ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটা কিন্তু ইলেকশনে বা ক্ষমতা বা সরকার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফলে যেটা হচ্ছে, তাদের একজনকে যখন, একজন নেতাকে যখন এরকম হত্যা করা হয়েছে, তখন ট্রুডো সরকারের কিন্তু বলতে বাধ্য হয়েছে যে এটার পিছনে হচ্ছে ভারত দায়ী, বা ভারত হচ্ছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এটার জন্য হচ্ছে ভারতকে বিচার করতে হবে। এবং তারা কি করেছে, তারা কিন্তু সাথে সাথে ভারতের যে ডিপ্লোম্যাট যারা ছিল তাদেরকে হচ্ছে দেশ থেকে বহিষ্কার করেছে। এবং এর প্রত্যুত্তরে দিল্লিও তাদের দেশ থেকে কানাডার কিছু সংখ্যক যে ডিপ্লোম্যাট ছিল তাদেরকে বহিষ্কার করেছে। এবং খুব ইন্টারেস্টিংলি এই জায়গাটায় কিন্তু চীন কিন্তু ওই শিখদেরকে সমর্থন দিয়েছে, পাকিস্তানও শিখদেরকে সমর্থন দিয়েছে। কেন দিয়েছে দেখেন, এই এই যে খালিস্তানটা, খালিস্তানটা তো মানে এটা হবে কুমিরটা এমন একটা ঝামেলা আছে, যুদ্ধ হয়েছে এই কারণে।
ফলে ভারত মোটামুটি দুর্বল হয়ে যাবে। তো এই যে একটা টার্গেট, এইখান থেকে কিন্তু পাকিস্তান এবং তিব্বত, সরি, পাকিস্তান এবং চীন দুইটা দেশই চায় হচ্ছে যে এই খালিস্তান হোক। যদিও এটা নিয়ে পরবর্তীতে কানাডা হচ্ছে জাস্ট কয়েক মাস আগে, মানে কয়েক মাস বলতে 3 মাস আগে বলে দিয়েছে যে আমরা এই রকম কোনো কিছু আপাতত চাই না, বা এই বিষয়ে কোনো সংকট হোক এই বিষয়ে আমরা চাই না, বরং আমরা এটা ভারতের হাতে ছেড়ে দিলাম যে তারা এই যে একটা হত্যাকাণ্ড ঘটলো আমাদের ভূখণ্ডে, এটার পিছনে আসলে তাদের দায় আছে কিনা এটা নিয়ে তারা একটা তদন্ত করে তদন্তের প্রতিবেদন আমাদেরকে পেশ করুক। এটা হচ্ছে কানাডার আহ, আহ, যে জাস্টিন ট্রুডো তার হচ্ছে মতামত ছিল সংসদে। তো এইভাবে হচ্ছে মোটামুটি চলছে। আচ্ছা, আমরা এর পরের টপিকে যাওয়ার আগে একটু 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি। ওকে। ওকে, সো আমরা হচ্ছে আশা করছি যে খালিস্তানের বিষয়ে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখানে কার কি স্বার্থ রয়েছে। এরপরে আমরা হচ্ছে একটু এশিয়ার উপরের দিকে যাব, মানে উত্তরের দিকে। একটা মিনিট। তার আগে আমরা একটু পাকিস্তানের আফগানিস্তানের পরে আমরা কয়েকটা রাষ্ট্র নিয়ে একটু কথা বলবো, যে রাষ্ট্র নিয়ে আসলে আমরা কোনোদিন হচ্ছে দেখবেন যে নিউজে আসে না। আপনারা দেখবেন পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্র সম্পর্কে আপনি জানেন না। আপনি প্রত্যেকদিন নিউজে, যেমন আন্তর্জাতিক নিউজ যদি দেখেন, আপনি দেখবেন যে ঘুরে ফিরে 12-14টা রাষ্ট্র আছে যাদেরকে নিয়ে আপনি হচ্ছে প্রত্যেকদিন 90% নিউজ দেখেন। হয়তো অন্যান্য রাষ্ট্রে যদি খুব বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে বা অনেক বড় কিছু ঘটে যেটা আসলে নজিরবিহীন, তখনই আপনি নিউজ পান। তো এইরকম 5টা রাষ্ট্র আছে হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্র। সেগুলো আছে দেখেন: কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। তো এই রাষ্ট্রগুলা কি করে? এই রাষ্ট্রগুলা সবগুলা অনেক বড় বড় রাষ্ট্র, এবং এই রাষ্ট্রগুলা কি করছে? এই রাষ্ট্রগুলা হচ্ছে মোটামুটি একটা ল্যান্ড লকড কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি। এদের ভিতরে কি আছে দেখেন, বড় বড় হ্রদ আছে, যেমন এখানে কাস্পিয়ান সাগর আছে, কিন্তু এদের সাথে কিন্তু কোনো সমুদ্রের কোনো বর্ডার নাই। এবং আমরা আবার দেখেন এখানে বড় একটা দেশ হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া হচ্ছে কাদের ভিতরে? রাশিয়া এবং চীনের মাঝখানে অবস্থিত। এবং মঙ্গোলিয়া নিজেও আকারে অনেক বড়, কিন্তু আপনি দেখবেন যে মঙ্গোলিয়া নিয়ে কিন্তু আমরা খুবই কম নিউজ দেখি। এবং মঙ্গোলিয়া এমন একটা রাষ্ট্র, মঙ্গোলিয়ার পুরা দেশের আপনারা জানেন যে চেঙ্গিস খান কিন্তু মঙ্গোলিয়ার অধিবাসী ছিলেন। চেঙ্গিস খান যখন মৃত্যুবরণ করেন তখন তিনি তার কিছু বিশ্বস্ত সৈনিকদের বলেছিলেন যে আমার আহ, কবরটা এমন জায়গায় দিবা যেখানে হচ্ছে কেউ সন্ধান পাবে না। এবং তারা একটা খুব আহ, কি বলবো, তারা একটা খুব গোপনীয় জায়গায় হচ্ছে তাকে তার সমাধি নির্মাণ করেছিল। এবং মঙ্গোলিয়ায় আজ পর্যন্ত সেই সমাধিটা কিন্তু কেউ খুঁজে পায় নাই। কেন খুঁজে পায় নাই? কারণ ওই দেশে এই যে বিভিন্ন জায়গার ভিতরে যে যাওয়া আসার যে ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থা এতটাই দুর্গম যে সেইখানে আসলে একটা এক্সপেডিশন চালানোর মতো ওই রকম অবস্থা নাই। এই কারণে হচ্ছে এই চেঙ্গিস খানের কবর হচ্ছে কেউ কোনোদিন করতে যায় নাই, মানে খুঁজতে যায় নাই। এই হলো একটা দেশের অবস্থা। সো আমরা একবিংশ শতাব্দীতে এসেও যতগুলা দেশ দেখি, আমরা ভূ রাজনীতি নিয়ে যাদের ব্যাপারে কথাবার্তা বলি, সবগুলা রাষ্ট্র, আপনি দেখবেন সবগুলা বলতে 99% রাষ্ট্র, একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সবগুলা রাষ্ট্র হচ্ছে সমুদ্রের তীরবর্তী রাষ্ট্র, ল্যান্ড লকড কোনো কান্ট্রি। এদেরকে ভূ রাজনীতিতে এদের নিয়ে আমরা কোনো কথাবার্তা বলি না। আপনি কোনোদিন এই যে আফ্রিকার সাহারা মরুভূমির ভিতরে চাঁদ বা নাইজার কিংবা আলজেরিয়া বা কঙ্গো, রুয়ান্ডা, বুরুন্ডি, উগান্ডা,
এদের নিয়ে কিন্তু আমরা খুব একটা কথাবার্তা বলি না, দক্ষিণ সুদান নিয়ে আমরা তেমন একটা কথাবার্তা বলি না, কিন্তু এদেরকে নিয়েও আমরা আগামীতে কথাবার্তা বলবো। সেটা কেন বলবো সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। সো আপাতত যেটা হচ্ছে, আমরা মধ্য এশিয়ায় দেখলাম যে 5টা রাষ্ট্র আছে, এবং এই পাঁচটা পাঁচটা রাষ্ট্রের কিন্তু যদিও ল্যান্ডলক বলে হচ্ছে এদের অপেক্ষাকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধিটা হয়তো একটু স্লো, কিন্তু এরা কিন্তু আস্তে আস্তে অগ্রগতি করতেছে। কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা জানি না। তো এরপরে আমরা আসি হচ্ছে বড় একটা দেশ চায়না। চায়না এবং রাশিয়া। সো চায়না এবং রাশিয়া, আপনি যদি চায়নার বর্ডারটা দেখেন, দেখবেন চায়নার বর্ডার সাথে কিন্তু প্রায় 15টা রাষ্ট্রের হচ্ছে বর্ডার আছে। তো চায়না এবং আমেরিকা, এই দুইটা ম্যাপ দেখে আপনারা কেউ বলতে পারবেন যে এদের ভিতরে কে অ্যাডভান্টেজে আছে কে ডিসঅ্যাডভান্টেজে আছে? কেউ গেস করতে চান? চায়না এবং আমেরিকা, এদের ভিতরে ভৌগোলিকভাবে কার হচ্ছে অবস্থান সুবিধাজনক, কার অসুবিধাজনক? কেউ বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আমেরিকার সুবিধাজনক। হ্যাঁ, কি কি কারণে সুবিধাজনক বলেন তো? সমুদ্রের দিক থেকে সম্পূর্ণ উন্মুক্ত। হ্যাঁ, মানে আর দুই দিকেই হচ্ছে দেখেন, আমেরিকার হচ্ছে দুই দিকে, একদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর, একদিকে এইদিকে আটলান্টিক মহাসাগর, এদিকে প্রশান্ত মহাসাগর। জি এই যে জি। আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর, ফলে কি করছে, দুই দিক থেকে কিন্তু তার একটা ন্যাচারাল সুরক্ষা ব্যবস্থা আছে, যে আপনি চাইলেই হচ্ছে এদিক থেকে বা এদিক থেকে আমেরিকাকে হচ্ছে আক্রমণ করতে পারবেন না। আপনি হয়তো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারেন বা ড্রোন হামলা করতে পারেন, কিন্তু আপনি চাইলে রাতারাতি হচ্ছে আমেরিকাকে হচ্ছে আপনি নৌ এই কি বলে যে স্থলপথে হচ্ছে আক্রমণ করতে পারবেন না। কিন্তু চায়নায় এখানে কি করছে, সে 15টা রাষ্ট্র দিয়ে হচ্ছে সারাউন্ডেড। আবার আমেরিকা হচ্ছে কয়টা রাষ্ট্র দিয়ে সারাউন্ডেড? মাত্র 2টা রাষ্ট্র দিয়ে সারাউন্ডেড। ফলে যেটা হয়েছে, আমেরিকার তার কয়টা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা দরকার? মাত্র 2টা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখলেই যথেষ্ট। কিন্তু চায়নার এখানে কি করতে হচ্ছে, 15টা প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখতে হয়, এবং যার ভিতরে ইন্ডিয়া আছে, যেটা হচ্ছে তার শত্রু। তারপর হচ্ছে জাপান রয়েছে, সাউথ কোরিয়া রয়েছে, নর্থ কোরিয়া রয়েছে, যাদের সাথে তার সম্পর্ক সবসময় হচ্ছে কি করে একটা ওঠানামার ভিতরে থাকে। এই পাশে আরেক পরাশক্তি রাশিয়া রয়েছে। ফলে চায়নার কিন্তু কি করতে হচ্ছে, যে বাউন্ডারি নিয়ে যদি চিন্তা করেন, অথবা তার হচ্ছে যে বর্ডার সুরক্ষা ব্যবস্থা, এটা মেনটেন করতে যায়, কিন্তু তার জিডিপির একটা সিগনিফিকেন্ট অংশ হচ্ছে তার সেনাবাহিনীর পিছনে, তার বর্ডারের সুরক্ষার পিছনে ব্যয় করতে হয়, যেটা আমেরিকার ক্ষেত্রে করতে হয় না। এই কারণে আমেরিকার জিডিপি যেটা 27 ট্রিলিয়ন ডলার, সেটা কিন্তু সে খুব ইফেক্টিভলি ব্যবহার করতে পারে। কিন্তু চায়নার জিডিপি প্রায় 19 ট্রিলিয়ন ডলার হলেও দেখা যায় তার একটা বড় অংশ চলে যায় হচ্ছে কিসে, তার নিরাপত্তা ব্যবস্থার জন্য। ফলে সে এটার থেকে পুরাপুরি ওয়েলফেয়ার অর্জন করতে পারতেছে না। ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা চুপচাপ আছেন, আশা করছি বুঝে নিছেন। না বুঝতে পারলে সমস্যা নেই, এই ক্লাস তো রেকর্ডেড থাকবে, দেখতে পারবেন। সো চায়নার যেটা হয় যে দেখেন, হ্যাঁ, সো চায়নার যেটা হয় যে চায়নার হচ্ছে এখানে প্রায় 15টা রাষ্ট্রের সাথে করতে হয়। এর ভিতরে দেখেন চায়নার সাইডে 2টা রাষ্ট্র আছে, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। এদের মাঝখানে যে সীমান্তটা, এই সীমান্তটার নাম কি কেউ বলতে পারবেন? নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার ভিতরে? মিলিটারি ডিমার্কেশন লাইন। হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে 38 ডিগ্রি নর্থ। আচ্ছা, একজন বলছে হচ্ছে পানমুনজাম। পানমুনজাম হচ্ছে এই দুইটার মাঝখানে হচ্ছে একটা গ্রামের নাম হচ্ছে পানমুনজাম, যেটা আসলে হচ্ছে কি করে, যে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া এদের ভিতরে হচ্ছে শান্তি আলোচনা যেটা আছে সেটা হয় হচ্ছে এই পানমুনজাম গ্রামে। এবং আমরা জাস্ট কয়েক বছর আগে কিন্তু দেখেছিলাম যে নর্থ কোরিয়ার কিম জং উনের সাথে হচ্ছে আহ সাউথ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট, তিনি হচ্ছে এই পানমুনজামে হচ্ছে একসাথে হচ্ছে দুইজন মানে কাইন্ড অফ অনেকটা কোলাকুলির মতোই করছিল, এবং আশেপাশে সবাই হাততালি দিচ্ছে, এরকম একটা ভিডিও হচ্ছে ভাইরাল হয়েছিল। তারা হচ্ছে হয়তো শান্তির দিকে যাচ্ছে, এরকম একটা আলোচনা হচ্ছিল। সো একটা জিনিস একটু ইন্টারেস্টিং একটু বলে রাখা দরকার আপনাদেরকে। নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার ভিতরে, মানে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া, এই দুইটা অঞ্চল বা কোরিয়া উপদ্বীপ যেটাকে আমরা বলি, বা কোরিয়ান পেনিনসুলা, এটা কিন্তু একসময় হচ্ছে জাপানের অধীনে ছিল।
জাপান এই পুরা উপদ্বীপটাকে এমন ভাবে সাজাইছিল যে সাউথ কোরিয়া হচ্ছে তারা কৃষিভিত্তিক অঞ্চল গড়ে তুলছিল এবং নর্থ কোরিয়া তারা ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি করলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারা হচ্ছে এই দিক থেকে, এই যে ভ্লাদিভস্টকের থেকে হচ্ছে এদিকে আসা শুরু করলো এবং নর্থ কোরিয়া বা কোরিয়ার এই দিক থেকে দখল নেওয়া শুরু করলো। আর আমেরিকা হচ্ছে জাপানকে হারানোর পরে হচ্ছে সাউথ কোরিয়ার এই যে এই দিক থেকে হচ্ছে আস্তে আস্তে দখল নেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা কি করে, তারা এই লাইন বরাবর এসে হচ্ছে দুইটা বাহিনী মুখোমুখি হয়। তখন এই লাইন বরাবর একটা বর্ডার টানা হয়, এই পাশে নর্থ কোরিয়া চলে যায় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, আর এই পাশে সাউথ কোরিয়া চলে যায় হচ্ছে কার আন্ডারে, আমেরিকার আন্ডারে। তো এরপরে যেটা হলো যে নর্থ কোরিয়াতে তখন হচ্ছে কি ছিল, খাদ্য সংকট ছিল, তাদের ইন্ডাস্ট্রি ছিল অনেক কিন্তু খাবার ছিল না। আবার সাউথ কোরিয়া তাদের খাদ্য সংকট ছিল না কিন্তু তাদের হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি ছিল না। তো কালক্রমে যেটা হলো যে নর্থ কোরিয়াকে প্রথম দিকে হচ্ছে সমাজতন্ত্রের একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলো। কারা করতে চাইলো? করতে চাইলো হচ্ছে চায়না এবং রাশিয়া। কেন করতে চাইলো? কারণ 50-এর দশকে তারা চায় হচ্ছে সারা বিশ্বে সমাজতন্ত্রটাকে ছড়াই দিতে। তো নর্থ কোরিয়ার মতো একটা দেশকে যদি তারা দেখাইতে পারে যে এটা সমাজতন্ত্র দেখো কত ভালো, তাহলে এবারে কিন্তু বিশ্বের অন্যান্য যে অনুন্নত দেশগুলো আছে তারাও সমাজতন্ত্র চাইবে। কিন্তু এর ফলে যেটা হলো, চায়না, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন এরা কি করলো, নর্থ কোরিয়াকে হচ্ছে অনেক সাহায্য করা শুরু করলো। যে তাদের যতটুকু দরকার তার থেকে বেশি সাহায্য করে, তাদের বড় বড় প্রজেক্টে হচ্ছে ইনভেস্ট করে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে এই জিনিসগুলা আলোর মুখ দেখতেছে না। এবং ততদিনে আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এগুলা চলে এসেছে এবং এরাও আসলে পর্যালোচনা করে দেখছে যে আসলে নর্থ কোরিয়ায় হচ্ছে তারা যে পরিমাণ লোন নিছে বাইরের থেকে, এই লোনটা তারা হচ্ছে আহ পরিশোধ করতে পারবে না, কিংবা এই যে তারা যে ইন্ডাস্ট্রিগুলো করছে ইন্ডাস্ট্রিগুলো ফিজিবল হবে না। ফলে আগের যে দাতা গোষ্ঠী ছিল তারা হচ্ছে তাদের থেকে মুখ সরায় নেয়। আবার এর ভিতরে আপনারা যদি দেখেন যে রাশিয়া এবং চীন, এদের ভিতরে কিন্তু 70-এর দশকে বা মানে রাশিয়া এবং তৎকালীন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চীন, তাদের ভিতরে 70-এর দশকে কিন্তু সম্পর্কটা বেশ খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়? এর কারণটা হচ্ছে চীন এক সময় হচ্ছে, চীন বলতে কাকে বোঝানো হতো? চীন বলতে বোঝানো হতো 1949 সালের পরে চীন বলতে বোঝানো হতো আজকের দিন আমরা যেটাকে বলে হচ্ছে তাইওয়ান, এই এই অঞ্চলটাকে বোঝাইতে হচ্ছে চীন। এবং জাতিসংঘে স্থায়ী যে 5টা সদস্য রাষ্ট্র আছে বা P5, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য, তার ভিতরে চীন অন্যতম। কিন্তু 1971 পর্যন্ত চীনকে প্রতিনিধিত্ব করতে হচ্ছে কে? তাইওয়ান। কিন্তু একটা পর্যায়ে যে কি করলো, চীন যখন 1970-এর পরে হচ্ছে যে পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে হচ্ছে আমেরিকার সাথে হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক রিলেশন গড়ে তুললো, তখন থেকে হচ্ছে চীন বলতে হচ্ছে আমরা আজকের চীনটাকে বুঝি। এবং আমেরিকার সাথে যখন চীনের একটা সম্পর্ক গড়ে উঠছে, তখন আমাদের এই যে সোভিয়েত ইউনিয়ন তো আর চীনকে খুব ভালোভাবে দেখে না। এরপরে 1978 সালে যে চীন আবার কি করছে, তাদের অর্থনৈতিক সংস্কার নিয়েছে। তারা দেখলো যে ভাই আমরা হয়তো রাজনৈতিক ভাবে সমাজতান্ত্রিক দেশ হতে পারি কিন্তু অর্থনৈতিক ভাবে আমাদের ব্যক্তিগত মালিকানা দরকার, তা না হলে আমাদের খুব একটা অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে না। সো ফলে তারা তখন হচ্ছে কি করলো, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাটাও তাদের দেশে আস্তে আস্তে ইনক্লুড করা শুরু করলো। তো এইগুলা দেখে তো রাশিয়ার সাথে চীনের একটা সম্পর্ক খারাপ। ফলে নর্থ কোরিয়ার দিকে আর তাদের কোনো মনোযোগ ছিল না। ফলে আস্তে আস্তে নর্থ কোরিয়ার অর্থনীতিটা কি করলো, ক্রমান্বয়ে হচ্ছে দুর্বল হয়ে গেল। ওয়ারেস সাউথ কোরিয়ার অর্থনীতিটা আস্তে আস্তে কি করলো, বিশ্ব ব্যাংকের সহায়তা এবং অন্যান্য দাতা গোষ্ঠীর সহায়তা, পশ্চিমাদের সহায়তায় সাউথ কোরিয়া আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো এবং শিল্পোন্নত হয়ে গেল। তো এই হচ্ছে সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার হচ্ছে পালা বদলের গল্পটা, যেটা আপনাদের আসলে জানা দরকার। যেটা যদি কেউ কখনো আপনাদের বলে যে আচ্ছা আপনার কেন মনে হয় যে আমাদের আমাদের দেশে সমাজতন্ত্র কেন কাজ করে না, তখন এটা কিন্তু একটা উদাহরণ হিসেবে আমরা দেখাইতে পারি। আরো অনেক কারণ আছে যেটা আমরা অর্থনৈতিক ক্লাসে হয়তো একটু ডিটেলস পড়বো। তো চীন, জাপান, এরপরে সাউথ কোরিয়া, এদের মাঝখানে এ- একটা সাগর আছে, এটাকে বলা হচ্ছে জাপান সাগর। এই সাগরটাও কিন্তু অনেক প্রাচুর্যপূর্ণ। এছাড়া আমরা যদি দেখি যে পৃথিবীর সবচেয়ে বড় সাগর বলা হচ্ছে সাউথ চায়না সি, এই যে এই অঞ্চলটা, এবং এই অঞ্চলটা দিয়ে নিয়ে কিন্তু 9টা রাষ্ট্রের ভিতরে বিরোধ আছে। কেন? চীন এখন যে স্ট্র্যাটেজি নিচ্ছে, চীন চায় এই যে সাউথ চায়না সি, এখানে জায়গায় জায়গায় সে হচ্ছে মনে করেন যে এক একটা করবে, মানে কৃত্রিম আইল্যান্ড তৈরি করবে, আইল্যান্ড তৈরি করে এই পুরা অঞ্চলটার হচ্ছে সে একলা নিয়ন্ত্রণ নিবে। এবং এর মাধ্যমে
সে এখান থেকে হচ্ছে বিপুল পরিমাণে খনিজ সম্পদ আহরণ করবে। এবং এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন, সাউথ চায়না সি এইখান থেকে কিন্তু মালয়েশিয়া বা মালাক্কা প্রণালী, আমরা একটু আগে বলতেছিলাম যে মালাক্কা প্রণালী দিয়ে হচ্ছে পৃথিবীর বাণিজ্যের ম্যাক্সিমাম হয়ে থাকে, এটা কিন্তু খুব একটা দূরের না। তো এই জায়গাটা যদি আহ, চীন কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু এই অঞ্চলটাতে আমেরিকার যে আধিপত্য সেটাকে হচ্ছে সে একটা বড় রকমের একটা হুমকির মুখে ফেলতে পারবে। এটা নিয়ে হচ্ছে চীনের একটা টার্গেট রয়েছে। সো যাই হোক, এরপরে আমরা চলে আসি হচ্ছে রাশিয়ার দিকে। রাশিয়া ভৌগোলিকভাবে, রাশিয়ার 90% এশিয়ার ভিতরে অবস্থিত ভৌগোলিকভাবে। কিন্তু রাজনৈতিকভাবে আমরা যদি দেখি, রাশিয়ার রাজধানী মস্কো, মস্কো রাজনৈতিকভাবে হচ্ছে ইউরোপে অবস্থিত। এই কারণে রাশিয়াও রাজনৈতিক বা প্রশাসনিকভাবে ইউরোপের সাথে যুক্ত আছে। তো রাশিয়ায় দেখেন, রাশিয়া একটা বিশাল রাষ্ট্র। এবং রাশিয়ার যদি আপনি দেখেন যে রাশিয়ার হচ্ছে মোটামুটি, আমরা যদি ভৌগোলিক উত্তর অক্ষরেখা বলি, উত্তর অক্ষরেখার একটা বিশাল অংশ হচ্ছে রাশিয়ার বর্ডার। এবং এই অঞ্চলটাকে আমরা যেটা বলি সাইবেরিয়া, এই সাইবেরিয়া অঞ্চলে কি থাকে, সারা বছর বরফে পরিপূর্ণ থাকে। কিন্তু রাশিয়ার জন্য এখন কিছু অপরচুনিটি তৈরি হয়েছে। আপনাদেরকে যদি আজকে আমি বলি যে ভাই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আপনি বাংলাদেশে বসে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব টেনশনে আছেন যে ভাই আমি তো হচ্ছে সমুদ্রের তলে চলে যাচ্ছি। আচ্ছা, আপনি বলেন তো গ্লোবাল ওয়ার্মিং এর থেকে লাভবান হচ্ছে কোন কোন দেশগুলা? একটু চিন্তা করেন তো আপনারা, কেউ কি বলতে পারবেন? মনে হয় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া। রাশিয়া, কানাডা, আমেরিকা। ঠিক আছে, এরাই হচ্ছে সবচেয়ে বেশি লাভবান। কারণটা কি? এই দেশগুলোর যদি অবস্থা দেখেন, আর হচ্ছে গ্রিনল্যান্ড আছে, গ্রিনল্যান্ডের এটা আসলে আমরা খুব একটা গোনায় ধরতেছি না আপাতত। তো এই দেশগুলাতে এইখানে হচ্ছে লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা আছে যেখানে হচ্ছে তারা কোনো কিছুতে কাজে লাগাইতে পারতেছে না। তারা ভাই একটা এখানে, প্রশ্ন করি। হ্যাঁ শিওর, হ্যাঁ, সেটা বলেন। হলো যে যে চায়নার স্ট্রিং অফ পার্লস, আর হ্যাঁ, হলো যে তার হ্যাঁ, বিপরীতে ইন্ডিয়ার আরেকটা সেটা আমার সঠিক এখন আইমেক, মনে পড়তেছে না। হ্যাঁ, আইএমএফ। এই আইমেক, দুইটার আসলে হ্যাঁ। কিভাবে একটু যদি একটু ব্রিফ দিতেন এই দুটার বিষয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি রাশিয়ার এই টপিকটা শেষ করে ওইখানে আসতেছি। তো রাশিয়ার যেটা হয়েছে যে দেখেন, আমরা যত অ্যাডভোকেসি করি, কনফারেন্স অফ পার্টি করি, যাই করি, আপনার আগে বুঝতে হবে ভাই, রাশিয়া, আমেরিকা, কানাডা এই দেশগুলা যদি না চায় তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কমবে না। এবং আমেরিকা, কানাডা, রাশিয়া কিন্তু চায় না হচ্ছে কার্বন নিঃসরণ কমানো। কারণ যত পরিমাণ যত পরিমাণ ম্যাক্সিমামই ব্যবহার করা হয় হচ্ছে চায়না। চায়নার জনসংখ্যা অনেক, তারা অপেক্ষাকৃত বলা যায় যে শিল্পোন্নত একটা দেশ। এবং তারা কিন্তু করে এবং চায়নাতে অবস্থিত। তো ফলে কানাডা একত্রিত হতে হবে এবং বলতে হবে যে ভাই আমরা কার্বন নিঃসরণ কমাবো সবাই মিলে। তখন তারা বলবে, তখন চায়নাও এটা। তো যাই হোক, আলাস্কা প্রদেশ, এই প্রদেশটা হচ্ছে আমেরিকার। মজার ব্যাপার হচ্ছে 1872 সালে এই আলাস্কা প্রদেশটা কারণ রাশিয়ার তখন মনে হয়েছে যে আমাদের একটা সমুদ্র পাড়ি দিয়ে এত দূরে যাইতে হয় এবং এই একটা প্রদেশ এটাকে মেনটেন করাটা আমাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। কারণটা কি? কারণ কারণ 1860 সালে ক্রিমিয়ার যুদ্ধ হলো। ক্রিমিয়ার যুদ্ধ কোথায় হলো? ক্রিমিয়াটা আপনারা জানেন যে বর্তমানে ইউক্রেনে অবস্থিত, যদিও এটা হচ্ছে রাশিয়ার। এটা হয়েছিল হচ্ছে রাশিয়ার সাথে তৎকালীন সময়ের হচ্ছে পরাশক্তি ক্ষতি হলো তার
আচ্ছা রিফাত, আপনি আবার আমাকে একটু হোস্ট করে দেন। মঞ্জুর এলাহি, রিফাত কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমাকে একটু হোস্ট করে দেন ভাইয়া। ওকে, সো যেটা বলছিলাম আর কি, যে রাশিয়া তাদের কিন্তু হচ্ছে মানে তখন একটা কি করলো, আহ, নামে নামে মাত্র। মাত্র। ওকে, ওকে। সো আবার আমরা আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন। সো যেটা হলো যে প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রণালীটা বা এই যে একটা পথ, আপনি বিশ্ব বাণিজ্যে কোনোদিন কি এই প্রণালী বা এই পথ নিয়ে কোনোদিন কোনো আলোচনা শুনেছেন? চিন্তা করেন তো, এটা আপনারা কোনোদিন শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ এই যে রাস্তাটা, এই অঞ্চলটা বছরের প্রায় 10 মাস থাকে হচ্ছে বরফে আচ্ছাদিত। এইখান দিয়ে হচ্ছে কোনো বাণিজ্য বা কোনো জাহাজ চলাচল আইস ব্রেকার শিপ ছাড়া সম্ভব না। কিন্তু রিসেন্টলি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই দিকের কিন্তু রাস্তাগুলা বা দেখা যাচ্ছে যে এগুলাতে মোটামুটি আইস ব্রেকার ছাড়াও মাঝে মধ্যে আহ জাহাজগুলা চলাচল করতে পারে। তো এইটা যদি হয়, তাহলে চিন্তা করেন তো, রাশিয়া, আমেরিকা, কানাডা এদের ভিতরে বিশ্ব বাণিজ্যটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো এই কারণে এই জিনিসটা কিন্তু বর্তমানে হচ্ছে বেশ আলোচনায় আসছে যে রাশিয়ার থেকে, ধরেন এই যে কথার কথা, রাশিয়ার যদি এই দিকের একটা বন্দর থেকে আমার হচ্ছে কোনো কিছু পাঠাইতে হয় আফ্রিকায় বা ইউরোপে, সে কি করে? সে হচ্ছে এদিক থেকে সে পানামা খাল দিয়ে যাবে, পানামা খাল দিয়ে সে আফ্রিকা বা ইউরোপে চলে যাবে। এটা একটা পথ। অথবা তার হচ্ছে এদিক দিয়ে যাইতে হবে, কোন দিক দিয়ে? এদিক দিয়ে তার সুয়েজ খাল হয়ে হচ্ছে ইউরোপের দিকে যাইতে হবে। তা না হইলে তার যেটা করতে হবে, তার হচ্ছে এই পণ্যটা পরিবহন করে আসতে হবে। কোথায় আসতে হবে? তার আসতে হবে হচ্ছে ব্ল্যাক সিতে, কৃষ্ণ সাগরে। কৃষ্ণ সাগরে এসে সে কি করবে? ইস্তানবুল খাল ব্যবহার করবে। ইস্তানবুল খাল ব্যবহার করে সে বসফরাস প্রণালী ব্যবহার করবে। বসফরাস প্রণালী ব্যবহার করে সে হচ্ছে এই ভূমধ্য সাগর দিয়ে হচ্ছে ইউরোপ বা আমেরিকায় যাবে। তো এতে কিন্তু তার ডিপেন্ডেন্সি অনেক বেশি। কিরকম বেশি দেখেন, রাশিয়া এখন যে বাণিজ্য করে, সেই বাণিজ্যতে আপনি দেখবেন যে এই কৃষ্ণ সাগর হয়ে তার হচ্ছে ইউরোপ বা আমেরিকা বা এশিয়ার দিকে আসার জন্য তার কার কার প্রতি খুব বেশি ডিপেন্ডেন্সি? তার ডিপেন্ডেন্সি হচ্ছে তুরস্কের প্রতি। কারণ তুরস্কের এখানে দুইটা ক্যানেল আছে। এই ক্যানেল, ইস্তাম্বুল ক্যানেল আর হচ্ছে বসফরাস ক্যানেল, এই দুইটা ক্যানেল দিয়ে হচ্ছে তার হচ্ছে এইটা পার করতে হবে। এই কারণে আপনি ভূ রাজনীতিতে কোনোদিন দেখবেন না, আবার বলতেছি কোনোদিন দেখবেন না, যে রাশিয়া তারা ইউক্রেনকে, সরি কি বলে, তুরস্ককে, মানে তুরস্কের বিপরীতে যে হচ্ছে কোনো কাজ করতে। শুধুমাত্র একটা ব্যতিক্রম ছিল। সে ব্যতিক্রমটা হচ্ছে কি? কোন ব্যতিক্রম কেউ বলতে পারবেন? কোন ক্ষেত্রে রাশিয়া এবং তুরস্ক মুখোমুখি ছিল? সেটা ছিল হচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধে। এক পক্ষ ছিল হচ্ছে বাশার আল আসাদের পক্ষে, আরেক পক্ষ ছিল বাশার আল আসাদের বিপক্ষে। এছাড়া বাকি সবসময় হচ্ছে এরা কি করে? একে অপরের সাথে একসাথেই হচ্ছে সমস্যার সমাধানের চেষ্টা করে। তো এরপরে যাই হোক, আমরা যখন রাশিয়া নিয়ে বলতেছি, আরেকটু কথা বলে এরপর হচ্ছে আমরা আই মেকারি নিয়ে যাব। দেখেন, রাশিয়ার কাছাকাছি এখানে খুব বড় একটা বিরোধপূর্ণ অঞ্চল আছে, যেটার নাম হচ্ছে নাগার্নো কারাবাখ। এখানে আর্মেনিয়া এবং আজারবাইজান, এদের মাঝখানে হচ্ছে একটা অঞ্চল,
যেটাকে বলা হচ্ছে নাগার্নো এবং কারাবাখ। মানে এটা আসলে কি, এটা হচ্ছে একটা ছিটমহল বা এনক্লেভ। এনক্লেভটা কার? এনক্লেভটা হচ্ছে আজারবাইজানের। কিন্তু এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে নাগার্নো কারাবাখের, সরি মানে আর্মেনিয়ার ভিতরে। তো এই কারণে যেটা হয়েছে যে এটা বিশ্ব স্বীকৃত যে এটা আজারবাইজানের অঞ্চল, কিন্তু আর্মেনিয়ার ভিতরে অবস্থিত, এবং এখানে কি করে আর্মেনীয়রাই বেশি। এই কারণে আর্মেনিয়া এটাকে নিজেদের বলে দাবি করে। এবং আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে যাওয়া আসার জন্য এখানে একটা করিডোর আছে, যেটার নাম হচ্ছে লাচিন করিডোর। এই করিডোরটা আর্মেনিয়া যদি দেখা যায় কোনো বিরোধপূর্ণ অবস্থা আছে, তাহলে সেটা সে বন্ধ করে দেয়। তো রাশিয়া খুব রিসেন্টলি যেটা করছে যে লাচিন করিডোরে তার নিজের 2500 সৈন্যবাহিনী সে সেখানে হচ্ছে স্থাপন করছে। সো এটা করার ফলে কি হয়েছে দেখেন, একদিকে ব্ল্যাক সি, একদিকে কাস্পিয়ান সি, এর মাঝখানে হচ্ছে যে তিনটা দেশ। এইখানে কিন্তু রাশিয়া তার একটা ছোটখাটো একটা ঘাঁটি তৈরি করে ফেলছে। ঘাঁটি তৈরি করার ফলে সে কি করছে, দুই দিক থেকে মোটামুটি একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সে এখানে মনিটর করতে পারতেছে। আবার ব্ল্যাক সি এখানে সে তার নিজের আহ, যে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠান করার জন্য কি করছে, সে ইউক্রেন থেকে 2014 সালে হচ্ছে ক্রিমিয়া দখল করছে। ক্রিমিয়া দখল করার পরে সে এখন কি করছে, ব্ল্যাক সির তীরবর্তী যে অঞ্চলগুলো আছে যেমন ওডেসা বন্দর, সেভাস্তোপোল, ডনবাস, তারপরে হচ্ছে খার্কিভ, এরকম বিভিন্ন অঞ্চলগুলোতে সে কি করছে, আস্তে 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 দখল করে নিচ্ছে। দখল করে এমন একটা অবস্থা করছে, দেখেন ইউক্রেন হচ্ছে ইউরোপের শস্য ভান্ডার বলা হয়। মানে ইউরোপের যত শস্য দরকার হয়, ইউরোপের দেশগুলো আপনারা দেখবেন ম্যাক্সিমাম অনেক ছোট ছোট, এবং এগুলা অনেকগুলাই হচ্ছে বলতে গেলে হচ্ছে নগর রাষ্ট্রের মতো। এখানে আসলে এত ল্যান্ড নাই যে এরা অনেক চাষাবাদ করতে পারবে। ফলে এরা কি করে, এরা বাইরের থেকে হচ্ছে শস্য নিয়ে আসে। কোত্থেকে নিয়ে আসে? ম্যাক্সিমাম নিয়ে আসে ইউক্রেন থেকে। তো এমন একটা অবস্থা হয়েছে যে ইউক্রেনের থেকে হচ্ছে শস্য নিয়ে আসাটা হচ্ছে এইসব দেশে খুব কষ্ট হয়ে গেছে। শুধু এইসব দেশে না, আফ্রিকায় ইউক্রেনের গম যেত, বাংলাদেশেও ইউক্রেনের গম আসতো, যেগুলো সব বন্ধ হয়ে গেছে বলে বাংলাদেশেও কিন্তু গমের দাম বা আটার দাম, ময়দার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তো এরপরে একটা পর্যায়ে যে কি করলো, এই ইউরোপের দেশগুলা বাধ্য হয়ে তুরস্কের সহায়তায় একটা চুক্তি করলো, যেটার নাম ছিল হচ্ছে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ। যেটার মাধ্যমে বলা হলো যে ভাই, যুদ্ধ হোক যাই হোক, কিন্তু আমরা যখন হচ্ছে শস্য ভান্ডারের যে জাহাজগুলো আছে এইগুলা যাতে কেউ কোনো ক্ষতি না করে, এইগুলা যাতে বাণিজ্যটা করতে দেয়। এবং ইউক্রেনের বিখ্যাত বন্দর হচ্ছে ওডেসা বন্দর। এই ওডেসা বন্দর দিয়ে হচ্ছে ইউরোপের শস্যের একটা বিশাল বাণিজ্য হয়। শুধু ইউরোপ না, ইরান বা অন্যান্য দেশেরও হয়। তো এই জিনিসটা যাতে কন্টিনিউ করে, এটা এখনো চলতেছে। কিন্তু ইউক্রেনের অবস্থা এখন আর খুব একটা ভালো নাই, কারণ রাশিয়া ম্যাক্সিমাম জায়গা দখল করে নিছে। এবং জেলেনস্কি সে চাচ্ছে খুব করে যে বিভিন্ন দেশের কাছে সহায়তা চাচ্ছে যে ভাই তোমরা আমাকে সহায়তা করো, কিন্তু কেউ তেমন একটা সহায়তা করতেছে না। বরং তারা যেটা করতেছে যে মস্কো বা রাশিয়ার আশেপাশে কিন্তু অন্যান্য দেশ যেমন সুইডেনের মতো দেশকে হচ্ছে ন্যাটোভুক্ত করার চেষ্টা করছে, এবং ফিনল্যান্ডকে করার চিন্তা ভাবনা করছে, নরওয়েকে করার চিন্তা ভাবনা করছে। এইভাবে করে আস্তে আস্তে রাশিয়াকে সব দিক থেকে ঘিরে ধরার তারা একটা চিন্তা করতেছে। আচ্ছা, আমি একটা মিনিট একটু আচ্ছা, একটু আগে একজন বলতেছিলেন যে ভাই আইমেক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর ভিতরে আসলে মূল বিষয়টা কি। আইমেকের এটা হচ্ছে যে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপিয়ান করিডোর। এটা হচ্ছে যে এই রিসেন্টলি যে G20 সম্মেলনটা হয়েছে, যেটা ভারতের নয়াদিল্লিতে হয়েছে, সেই নয়াদিল্লিতে যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে হচ্ছে এটা সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। সেটা হচ্ছে কি, সেটা ইন্ডিয়ার থেকে এই যে মিডল ইস্ট হয়ে হচ্ছে ইউরোপ পর্যন্ত একটা অভিন্ন করিডোর হবে। এবং সেখানে হচ্ছে কি থাকে, সেখানে রেলপথও নির্মাণ করা হবে, স্থলপথও নির্মাণ করা হবে, এটার মাধ্যমে যাতে ইন্ডিয়া থেকে ইউরোপ পর্যন্ত একটা অভিন্ন পথে খুব সহজে বাণিজ্য করা যায়। এটা একটা প্রস্তাবিত কথাবার্তা। এবং এটা কিন্তু দেখেন, এই করিডোরটা মূলত বলা হয়েছে হচ্ছে স্থলপথ বেশ মানে স্থল বেষ্টিত। মানে হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে রাস্তা হবে, পাকা রাস্তা থাকবে এবং হচ্ছে রেলপথ থাকবে। এটা হচ্ছে মূল কথা। এখানে সমুদ্র পথের ব্যবহারটা খুবই নগণ্য। আর
চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ভিতরে স্ট্রিং অফ পার্লস, এটা যেটা বলছে এটা হচ্ছে যে এই চায়নার এই সাইডে মানে হচ্ছে আহ চায়না সাগর থেকে শুরু করে আফ্রিকার জিবুতি বা সোমালিয়া হয়ে হচ্ছে মোটামুটি আফ্রিকার এই একেবারে ইউরোপিয়ান কর্নার পর্যন্ত পুরাটা অঞ্চল, এই পুরাটা অঞ্চলে কি করবে, গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে সংযুক্ত করে হচ্ছে একটা মুক্তার মালার মতো গঠন করা হবে। সেটাকে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস। তো স্ট্রিং অফ পার্লস এটা কিন্তু পুরাটা আসলে কি, এটা হচ্ছে যে সমুদ্র পথটাকে ব্যবহার মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা। এটা হচ্ছে চীনের হচ্ছে সবচেয়ে বড় কনসেপ্ট। সেটা কিরকম, ধরেন যে আপনার হচ্ছে একটা জাহাজ আছে, আমরা যেমন হচ্ছে ধরেন যে এটা কিভাবে বলতে পারি, আমরা বলতে হচ্ছে যে বাস কাউন্টার গুলার সাথে তুলনা করতে পারি। একটা বাস কি করে, ধরেন যে যে বাসগুলো হচ্ছে কাউন্টার বাস, কাউন্টার বাস হচ্ছে আপনি হচ্ছে টিকিট কাটলেন, আপনি টিকিট কাটলেন কোত্থেকে, আপনি টিকিট কাটলেন হচ্ছে এইখানে হচ্ছে একটা জাহাজ নেওয়ার পর। সো বলতে গেলে যে এই যে ইফেক্টিভ ওয়েতে যে মালামাল পরিবহন কম সময়ে কম খরচে, এটাই হচ্ছে আমরা যদি বলি যে মুক্তার মালার হচ্ছে প্রধান যে বিষয়টা সেটা। ওকে, আমরা এরপরের আমরা আচ্ছা, এরপরে আমরা আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা খুব রিসেন্ট একটা ঘটনা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, সেটা হচ্ছে সোমালিয়াতে কোন জাহাজটাকে, কারো জানা নাই জাহাজটার নাম? এমবি আব্দুল্লাহ। আচ্ছা একজন আমাকে, হ্যাঁ ঠিক আছে, একজন আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন, ভাই এখানে ভুল সঠিকের কিছু নেই, আমরা ভুল করছি, কাজে আপনার সে দরকার নাই যে আমি ভুল করতেছি কি সঠিক করছি, এখানে ভুলের কিছু নেই, এখানে আমরা শেখার জন্যই আমরা আলোচনা করতেছি। আমারও ভুল হইতে পারে, এটা কোনোই না। তো এই যে দেখেন সোফিয়াতে এই ঘটনাটা ঘটলো, এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বা প্রণালী আছে, এই প্রণালীটার নাম কি বলতে পারবেন? এই স্যার, দেওয়ালটার নাম হচ্ছে বাব, জি, কেউ কিছু বলতে চাইছেন? এই প্রণালীটার নাম হচ্ছে বাবেল মানদেব। এবং এটা আসলে খাল দিয়ে মানে হচ্ছে ইউরোপের বা ভূমধ্যসাগর থেকে এশিয়া বা আফ্রিকার দিকে যে জাহাজগুলো আসে এটা কিন্তু থাকে। তো এইখানে যেটা হচ্ছে যে এইখানে যখন হচ্ছে সমস্যা হয়, তখন হচ্ছে বোঝা যায় যে এই অঞ্চলটা পুরোটাই বিশাল ধাক্কা লাগে। তো কথা হচ্ছে সোমালিয়ার মতো একটা রাষ্ট্র কেন এরকম করে, এটা কিন্তু একদিনে হয় না। আপনাদের একটু জানা দরকার, কারণ এটা নিয়ে আসলে আপনাদেরকে মানে এটা এই ইতিহাসটা আপনি জানলে এটাকে আপনি পরিবেশ বা জলবায়ু সংক্রান্ত বিষয়েও কাজে লাগাইতে পারবেন, প্লাস সোমালিয়ার ক্ষেত্রে এই জিনিসটাকে আপনার কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে সোমালিয়ার সময় হচ্ছে গৃহযুদ্ধে লিপ্ত ছিল, এবং এদের হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত, যাদের ভিতরে কখনোই ভালো সম্পর্ক ছিল না। ফলে
যেটা হয়েছে ইউরোপিয়ান আচ্ছা, আবার আবার বলতেছি সোমালিয়ার কাহিনীটা। আপনার আজকে একটু কষ্ট যে সেটা আজকের থেকে ধরে কত 80 বছর ধরে আস্তে আস্তে হচ্ছে কি করলো পরিবার কোনো দিত না। আপনি কি বলতে সোচ্চার হয়ে গেল। তো এটা যখন হইলো তারপর যেটা হলো যে তখন তাদেরকে হচ্ছে কোথাও না কোথাও তো যায়, সেটা হচ্ছে ডাম্প করতে হবে তাদের যে বজ্রগুলো আছে। তো সেটা কোথায় করবে? এখন সোমালিয়ার যে লোকেশনটা, এই লোকেশনটা ছিল তাদের জন্য পারফেক্ট। কেন পারফেক্ট? হচ্ছে এদের হচ্ছে কারণ তারা হচ্ছে আমরা যদি সোমালিয়ার সমুদ্রের কাছাকাছি যে হচ্ছে আমাদের এই ইগুলা ডাম্প করি, তাহলে কিন্তু সো একটা পর্যায়ে দেখা গেল যে দূরের বড় বড় জাহাজ যেগুলো আছে সেগুলা সোমালিয়ার যে ইগুলা আছে, যে মাছ আছে, মাছ ধরে নিয়ে যাচ্ছে। ফলে উপকূলবর্তী অঞ্চলের যেই জাহাজ বা সোমালিয়ার যে জনগোষ্ঠীগুলো ছিল তারা দেখলো যে ভাই এইভাবে করে তো আসলে মানে আমাদের হচ্ছে ইগুলো আমরা পাচ্ছি না, মানে আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে। তারা একটা পর্যায়ে কি করলো যে প্রথমে শায়েস্তা করা শুরু করলো সেই দেশগুলাকে বা সেই জাহাজগুলাকে, যে জাহাজগুলা হচ্ছে তাদের সমুদ্র অঞ্চলের কাছাকাছি এসে হচ্ছে ডাম্প করতো, মানে বজ্রগুলাকে ফেলতো এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এসে হচ্ছে তারা ওই মাছ ধরতো। তো এদেরকে যখন হচ্ছে ধরলো, ধরার পরে তারা কি করলো, তারা হচ্ছে এদের কাছ থেকে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা শুরু করলো। এটা হচ্ছে সোমালিয়া হচ্ছে জলদস্যুদের প্রথম পদক্ষেপ। এই যে ক্ষতিপূরণ আদায় করা শুরু করলো, ক্ষতিপূরণ আদায় করা শুরু করার পর একটা পর্যায়ে দেখলো যে ভাই ক্ষতিপূরণ যদি আমরা নিতে পারি এদের কাছ থেকে, তাহলে আমার এখানে যারা চলাচল করছে তাদেরকে ধরলেই তো আমি এদের কাছ থেকে টাকা আদায় করতে পারি। আমার তো মাছ ধরে জীবিকা নির্বাহ করার চাইতে এদেরকে ধরে এদের কাছ থেকে আমি হচ্ছে মুক্তিপণ আদায় করাটা আমার জন্য অপেক্ষাকৃত সহজ। তো এই যে দেখেন সহজ সরল সোমালিয়ান যারা ছিল হচ্ছে মাছ ধরতো, তাদের একটা বেসিক রাইট বা তাদের সমুদ্র অঞ্চলকে দূষিত করলো, সেখান থেকে মাছ ধরলো সিভিলাইজড লোকজন। এর ফলে তারা আজকে কি করে, তারা এই যে সিভিলাইজড যারা আছে তাদের সমুদ্র
অঞ্চলের থেকে বা তাদেরকে হচ্ছে সমুদ্র পথে যেতে বাধা দেয়, তাদের জাহাজগুলো আটকে রেখে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতেছে। তো এইভাবে করে কিন্তু সোমালিয়ার নিরীহ মানুষগুলা হচ্ছে আজকে এইরকম পর্যায়ে চলে আসছে। তো এটা আসলে খুবই একটা দুঃখজনক একটা বিষয়। তো যাই হোক, সোমালিয়ার এই বিষয়টার থেকে আমাদের হচ্ছে আসলে অনেক কিছু শিক্ষা নেয়ার আছে। আচ্ছা, মঞ্জুর এলাহি রিফাত, আপনি কি আমাকে আরেকবার একটু হোস্ট করে দেন ভাই, কষ্ট করে। হ্যাঁ ভাইয়া, করে দেওয়া হয়েছে, দেখেন। ও, থ্যাংক ইউ সো মাচ। সরি, আজকে আপনাদের সবার কাছে আমি অত্যন্ত দুঃখিত যে আজকে নেটের খুব সমস্যা হচ্ছে। ওকে, আপনারা কি ম্যাপটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো সোমালিয়ার যেটা বলতেছিলাম আর কি, সোমালিয়ার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় কিন্তু দেখেন এই যে ইউরোপিয়া বা আমেরিকান জাহাজগুলা যদি ওই সমস্যাগুলা না করতো, আজকে জাহাজ মানে এরা এরকম জলদস্যুতে পরিণত হইতো না। এবং এইখানে মানে খুবই গুরুত্বপূর্ণ যে বাবেল মানদেব অবস্থিত, এবং তার ঠিক সাইডেই আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী যেটা হচ্ছে আমরা জানি হচ্ছে হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের ভিতরে অবস্থিত। এই দুটা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তেলের জন্য, এখানে হচ্ছে তেলবাহী জাহাজ বা ট্যাঙ্কারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলটা। আর এই পাশের যে অঞ্চলটা, এটা হচ্ছে বিশ্ব বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এখানে বিশ্ব বাণিজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি, সেটা হচ্ছে মিশরের ভিতর দিয়ে অবস্থিত এই যে সুয়েজ ক্যানাল। এই সুয়েজ ক্যানালটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সুয়েজ ক্যানালটা মিশরের কিন্তু বৈশ্বিক জিডিপির একটা সিগনিফিকেন্ট অঞ্চল হচ্ছে অংশ আসে হচ্ছে এই সুয়েজ ক্যানালের যে আয় আছে সেটার থেকে। এবং সুয়েজ ক্যানালটা আরো কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই যে এমবি আব্দুল্লাহ যখন হচ্ছে জলদস্যু আক্রমণ করলো, এখানে কিন্তু একটা বিশাল কথা উঠছিল যে কেন এখানে বা জাহাজগুলাতে কেন কোনো আগ্নেয়াস্ত্র থাকে না, বা আমরা হচ্ছে সৈনিক মানে নাবিকদের নিরাপত্তা নিয়ে কেন এত উদাসীন। আসলে ভাই, এটা উদাসীনতা না, ব্যাপারটা হচ্ছে সুয়েজ ক্যানালে আপনার যদি কোনো একটা জাহাজ আপনার চলাচল করতে হয়, তাহলে আপনি সেইখানে হচ্ছে কোনো আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না। এটা আপনার সবসময় মেকশিওর করতে হবে। আপনারা কেউ কি ক্যাপ্টেন ফিলিপস মুভিটা দেখছেন, টম হ্যাংসের? জি স্যার, দেখেছি। হ্যাঁ, এই মুভিটায় যদি কেউ দেখে থাকেন, তাহলে সোমালিয়ান জলদস্যুরা কিভাবে আক্রমণ করে এবং তাদের থেকে কিভাবে নাবিকরা হচ্ছে আত্মরক্ষা করতে চায়, এই জিনিসটা আপনারা একেবারে খুব সুন্দরভাবে দেখতে পারবেন যদি কেউ এই মুভিটা দেখে থাকেন। যদি না দেখে থাকেন, তাহলে আজকে যদি সময় পান তাহলে একটু দেখতে পারেন। মুভিটার নাম হচ্ছে ক্যাপ্টেন ফিলিপস। সো এটা হচ্ছে সে গেল আমাদের হচ্ছে এমবি আব্দুল্লাহ নিয়ে হচ্ছে। এবং আপনাদেরকে কোশ্চেন করতে পারে এমবি আব্দুল্লাহ ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে ডলারের ভর্তি ব্যাগ হচ্ছে সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে, এবং তারপরে হচ্ছে জিম্মিদেরকে তারা মুক্ত করেছে। এবং জিম্মিদেরকে মুক্ত করার পরে 8 জন সোমালিয়ান জলদস্যুকে কিন্তু সাথে সাথেই হচ্ছে আবার গ্রেফতার করা হয়েছে। সো যাই হোক, আমরা যখন হচ্ছে এইদিকে চলে আসলাম, এখানে
আরেকটা বিষয়ে একটু কথা বলা দরকার রিসেন্ট ইস্যুতে, সেটা হচ্ছে ইসরায়েল ইস্যুতে। ইসরায়েলে আপনারা জানেন যে গাজার সাথে হচ্ছে একটা সংকট চলতেছে। গাজা হচ্ছে 7 অক্টোবর হচ্ছে হামাস হচ্ছে ইসরায়েলে প্রায় 1300 মানুষকে হচ্ছে মেরে ফেলে, প্রায় 5000 রকেট নিক্ষেপ করে, এবং কিছু কনসার্টে বা এইগুলাতে হচ্ছে গোলাগুলি হয়। এরপরে ইসরায়েল যে ধ্বংসলীলা শুরু করে তাতে প্রায় 80% গাজার অধিবাসী তারা বাস্তুচ্যুত হয়েছে। 33,000-এর বেশি মানুষ, তাদের ভিতরে প্রায় 40% হচ্ছে বাচ্চা, তারা অলরেডি মৃত্যুবরণ করেছে। এবং এখন এমন একটা অবস্থা যে ইসরায়েল যদি কিছু নাও করে, তা প্রত্যেক দিন হচ্ছে গাজায় হচ্ছে স্টারভেশনের কারণে, সুপেয় পানির অভাবে হচ্ছে মানুষজন মারা যেতে থাকবে। এদের হচ্ছে বেসিক যে নিড বা চিকিৎসার যে ন্যূনতম যে সামগ্রী, এটাও এখন নাই। তো এইটা মানে জেরুজালেম সবসময় চাচ্ছিল হচ্ছে যে, বা ইসরায়েল চাচ্ছিল একটা আহ দীর্ঘমেয়াদী যুদ্ধ করে গাজাকে হচ্ছে ম্যাপের থেকে নিশ্চিহ্ন করে পুরাটা হচ্ছে দখল করে নিবে। তো এইটা কেন চাইলো যে এটাকে পুরাপুরি নিশ্চিহ্ন করাটা, এটা কেন দরকার? এটা কেন দরকার, এটা কারণটা হচ্ছে আপনি যদি ম্যাপটা দেখেন, ম্যাপে দেখবেন গাজার এক সাইডে কিন্তু একটা সমুদ্র আছে। আচ্ছা, আবার একটু করতেছি। তো গাজার হচ্ছে এক সাইডে হচ্ছে সমুদ্র আছে, কিন্তু আপনি যদি দেখেন যে এছাড়া পশ্চিম তীর যেটা আছে, পশ্চিম তীরের সাইডে কিন্তু কোনো সমুদ্র নাই। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে কি একটা ল্যান্ডলকড এরিয়া। গাজা যদিও মাত্র 365 বর্গ কিলোমিটার এলাকা, কিন্তু ইসরায়েলের সাথে যদি ফিলিস্তিনিদের কোনো যুদ্ধ সংঘাত হইতে হয় এবং বাইরের থেকে যদি কোনো সহায়তা আসতে হয়, সেটা আসতে হবে একমাত্র গাজার মাধ্যমে। কারণ এছাড়া অন্যান্য অঞ্চল যেটা আছে, যেমন পশ্চিম তীরের সাইডে আছে হচ্ছে জর্ডান। জর্ডান গত 40-50 বছর ধরে হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখছে। আবার গাজার এক সাইডে আছে হচ্ছে কি মিশর। মিশরে হচ্ছে এখন যে সরকার ব্যবস্থা আছে, সেই সরকারটা পুরাটাই হচ্ছে ইসরায়েলের সাথে হচ্ছে আঘাত করে আছে। ফলে গাজার যদি বাইরের থেকে সহায়তা আসতে হয়, সেটা আসতে হবে এই সমুদ্র পথে, এবং এই সমুদ্র পথটা ইসরায়েলের জন্য খুব গুরুত্বপূর্ণ, যাতে করে তারা এই পুরাটার হচ্ছে দখল নিতে পারে। তো এখন রিসেন্টলি যেটা হয়েছে, রিসেন্টলি ইসরায়েল হুট করে হচ্ছে ইরানের সাথে হচ্ছে একটা সংঘাতে চলে গেছে। ইরানের সাথে কিভাবে সংঘাতে গেল? তারা হচ্ছে এই সিরিয়াতে অবস্থিত ইরানের যে দূতাবাস আছে, সেই দূতাবাসে হচ্ছে একটা হামলা করে, যেখানে হচ্ছে ইরানের হচ্ছে দুইজন ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে মৃত্যুবরণ করে। আপনারা হচ্ছে এর আগে জেনে থাকবেন যে কাসেম সোলাইমানি হচ্ছে হত্যা করা হয়েছিল। তা এরপরে এটাই হচ্ছে ইরানের হচ্ছে ব্রিগেডের সবচেয়ে বড় মানে একজন অফিসার হচ্ছে মৃত্যুবরণ করলো। এবং বলা হচ্ছে যে এটা কেন হয়েছে, ইসরায়েল বলতেছে তারা হচ্ছে ওই দূতাবাসে বসে হচ্ছে পিওয়াইজে বা প্যালেস্টাইন ইন্ডিপেন্ডেন্স ফোরাম যেটা আছে, তাদের সাথে হচ্ছে করতেছিল, তাদেরকে কিভাবে হচ্ছে সহায়তা করতে হয় সেই বিষয়ে আলোচনা করতেছিল। এখন কথা হচ্ছে ভাই, আলোচনা করুক আর যাই করুক, আপনি তো হচ্ছে একটা কনসুলেটে বা একটা এম্বাসিতে এভাবে হামলা করতে পারেন। তারপরেও কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে হচ্ছে একটা কনসুলেটে হামলা করছে। এবং কনসুলেটে হামলা করাটা, ধরেন আপনি যদি সিরিয়ার ভিতরে একটা মরুভূমিতে বা একটা রাস্তাঘাটে ইরানের একজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেরে ফেলতেন, তাহলে যে ইম্প্যাক্টটা হতো, একটা এম্বাসিতে মেরে ফেলাটা এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এমবেসিতে হত্যা করা মানে হচ্ছে, আপনি এমবেসিটা বলতে গেলে ওটা হচ্ছে ইরানের একটা ভূখণ্ড সিরিয়ার ভিতরে। তো সেইখানে আপনি যখন ইরানের লোককে হচ্ছে হত্যা করেছেন, তার মানে হচ্ছে আপনি ইরানের ভিতরে হামলা করেছেন। তো ফলে যেটা হয়েছে যে ইরানেরও কিন্তু এর একটা মানে জবাব দিতে চাইছে, এবং এখানে কয়েকটা রকেট, প্রায় 300 রকেট হচ্ছে এখানে হামলা করেছে। এবং শুধু ইরান না, ইরাক থেকে কয়েকটা রকেট ছোড়া হয়েছে, তারপরে লেবানন থেকে হিজবুল্লাহ কয়েকটা রকেট ছড়েছে। এবং ইসরায়েলকে রক্ষা করছে কারা? আপনি যদি দেখেন, ইসরায়েলকে রক্ষা করছে হচ্ছে এখানে ফ্রান্স, আমেরিকা এবং ইংল্যান্ড বা যুক্তরাজ্য। এরা হচ্ছে সম্মিলিতভাবে হচ্ছে এই রকেট গুলাকে হচ্ছে প্রতিহত করেছে, এবং এর সাথে ইসরায়েল নিজেরাও প্রতিহত করেছে।
এইখানে ইসরায়েলের হচ্ছে দুইটা প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলতে হয়, একটা হচ্ছে আয়রন ডোম আর আরেকটা হচ্ছে অ্যারো ডোম। এই দুইটা নাম খুব গুরুত্বপূর্ণ, অ্যারো ডোম এবং আয়রন ডোম। এই দুইটার মাধ্যমে হচ্ছে তারা বলছে যে 99% যে মিসাইল ছিল সব এরা এগুলাকে প্রতিহত করা গেছে। শুধুমাত্র 5টা রকেট, এটা হচ্ছে আমেরিকার ভাষ্যমতে, যে 5টা রকেট হচ্ছে এই ডিফেন্স ভেদ করে হচ্ছে ইসরায়েলে তারা হচ্ছে ক্ষতি সাধন করতে পারছে, তবে ক্ষতিটা খুব বেশি হয় নাই। এটা বলা, ইসরায়েল দাবি করছে যে মাত্র একজন হচ্ছে আহত হয়েছে, আর হচ্ছে তাদের একটা এয়ার বেজে হচ্ছে কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া মোটামুটি সবই ঠিকঠাক ছিল। এটা হচ্ছে ইসরায়েলের দাবি। তো এখন কথা হচ্ছে ইরানকে কেন ইসরায়েল হচ্ছে এইভাবে হচ্ছে এই কি বলবো যে প্রভোগ করতেছে। প্রভোগ করার অন্যতম কারণ হচ্ছে, দেখেন ইসরায়েল এবং ইরান এরা দুইজনই কিন্তু বেশ শক্তিশালী রাষ্ট্র, মানে সামরিক দিক থেকে। সামরিক দিক থেকে ওয়ার্ল্ডের টপ 20-র ভিতরে দুইটাই আছে, একজন হচ্ছে 14তম, একজন হচ্ছে 17তম। তো এটা কিন্তু লেবানন বা জর্ডান বা সিরিয়ার মতো দুর্বল রাষ্ট্র না, ইরান বেশ শক্তিশালী সামরিক দিক থেকে। এখন ইসরায়েল এমন সময়ে অ্যাটাকটা করলো যেই সময়ে 33,000 মানুষকে হত্যা করা নিয়ে, স্টারভেশন নিয়ে, বা যে সেখানে যে ন্যূনতম বেসিক মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তার ইসরায়েলের মিত্ররা পর্যন্ত ইসরায়েলের বিপক্ষে কথা বলছে। মিত্ররা কারা? আমেরিকা, যুক্তরাষ্ট্র, মানে যুক্তরাজ্য, ফ্রান্স, এরা সবাই বলছে যে ইসরায়েলের ব্যাপারে তাদের বৈদেশিক নীতি তারা পরিবর্তন করবে আগামীতে। ঠিক এমন সময় ইরানের সাথে হচ্ছে ইসরায়েল একটা সংঘাত বাধায় কি করলো, এই বিষয়টাকে ধামাচাপা দিল। এবং কি করলো দেখেন, ইরান যখন হচ্ছে হামলা করছে, আমেরিকা, তারপরে হচ্ছে যুক্তরাজ্য, এরা কিন্তু আগের থেকেই জানতো যে এরকম একটা হামলা হবে, যেহেতু ইসরায়েল এরকম একটা কাজ করছে। তারা ঠিকই হচ্ছে কি করছে, ইরানের হামলাটাকে তারা সবাই মিলে প্রতিহত করছে। ফলে যেটা হইলো যে ইসরায়েলের লাভের লাভ যেটা হইলো যে তাদের ব্যাপারে যে তার মিত্ররা যে বৈদেশিক নীতি যেটা হচ্ছে করছিল যে চেঞ্জ করবে, সেই বিষয়টা ধামাচাপা পড়ে গেল। কিন্তু লসের লস একটা হয়েছে। সেটা কি কোন ক্ষেত্রে? দেখেন, ইরান একটা শিয়া রাষ্ট্র, যাদের সাথে হচ্ছে সৌদি আরবের মতো রাষ্ট্রের কিন্তু এতদিন বেশ সংঘাত ছিল। কিন্তু সৌদি আরব বা কুয়েত, এরা কিন্তু এখন বলে দিছে যে ইরান হামলা করার জন্য আমেরিকা তাদের দেশে অবস্থিত ঘাঁটি ব্যবহার করবে, এটা হতে দেওয়া যাবে না। এটা অতীতে কখনোই এরকম কোনো স্টেটমেন্ট হয় নাই। ফলে এখন একটা ধারণা করা হচ্ছে যে শিয়া সুন্নি দুইটা ভিন্ন ভিন্ন গোষ্ঠী হলেও ইরান, সৌদি আরব বা আরবে হয়তো আমরা একটা সম্পর্কের একটা নর্মালাইজেশন নিজেদের ভিতরে দেখতে পারি বা আশা করতে পারি। এটা একটা বিষয়। আবার এর সাথে আরো একটা বিষয় জড়িত আছে। এখন ইসরায়েল যদি এই যুদ্ধের সুতায় ধরেন যে আশেপাশের দেশগুলা থেকে একটা বড় ভূখণ্ড দখল করে নেয়, তখন যেটা হবে, সে হয়তো এই গাজার বিনিময়ে ওই ভূখণ্ডটা তাদের সাথে নেগোশিয়েট করতেও করতে পারে। কারণ ইসরায়েলের ইতিহাস যেটা বলে যে আরব ইসরায়েল ওয়ার যখনই হয়েছে, তখনই হচ্ছে ফিলিস্তিনের থেকে কিছু না কিছু ইসরায়েল দখল করছে। এবং এখন দখল করার মতো আছে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে পশ্চিম তীর, একটা হচ্ছে গাজা স্ট্রিপ। তো গাজা স্ট্রিপটা ইসরায়েলের কাছে অনেক বেশি লোভনীয়, এবং সে চাইতে পারে যে সে আশেপাশের থেকে কিছু দখল করে সেইটার বিনিময়ে হচ্ছে গাজাটা নিজেদের দখলে নিয়ে নিবে। এবং এই কারণে ইসরায়েল চাচ্ছে যে একটা লং টার্ম যুদ্ধে যেতে। সো আগামীতে এই জিনিসটা নিয়ে ভাইভাতে বেশ, আপনাদের যাদের ফরেন অ্যাফেয়ার্স আছে, এই ভাইভাতে আপনাদের বেশ অনেক প্রশ্ন হবে, এগুলো আপনারা একটু অ্যালার্ট থাকবেন। আচ্ছা, এরপরে আমরা একটু এই সাইডে চলে আসি আফ্রিকার দেশগুলাতে। আফ্রিকার দেশগুলাতে আপনারা যদি দেখেন, বিশেষ করে যেগুলা আছে সমুদ্রের তীরবর্তী দেশ, এই দেশগুলাতে একটা খুব কমন জিনিস আছে। আপনারা কি কেউ একটু ম্যাপ দেখে বলতে পারবেন এই গোলগুলা হচ্ছে তাদের রাজধানী? এই রাজধানী মানে কি বিশেষত্ব এদের? কারো আইডিয়া আছে? এই রাজধানীগুলা কি বিশেষত্ব? সবগুলো সমুদ্র তীরবর্তী। এক্স্যাক্টলি, সবগুলা সমুদ্র তীরবর্তী অবস্থিত। এইটাই কিন্তু মানে আপনার ম্যাপটা এই কারণে দেখাটা জরুরি। আপনার কারণটা কি দেখেন,
এই দেশগুলোর ভিতরে আপনি যদি দেখেন, এটা কি একটা বিশাল মরুভূমি। এই মরুভূমিটার নাম কি? সাহারা মরুভূমি, এই মরুভূমিটা। তো এইখানে যেটা হয়েছে যে সমুদ্রের তীরে, মানে এইসব দেশের বড় বড় শহরগুলো সবই হচ্ছে, দেখবেন যেমন লিবিয়ার ক্ষেত্রে দেখেন যে বড় বড় শহরগুলো হচ্ছে সব সমুদ্রের তীরে। এছাড়া পুরা দেশের ভিতরে ম্যাক্সিমাম অঞ্চল হচ্ছে কি ফাঁকা। আপনি যদি অন্যান্য দেশগুলো দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে একটু গ্রিনারি বা একটু সবুজ বনাঞ্চল যা দেখা যায় সব হচ্ছে সমুদ্রের তীরবর্তীতে। যেমন মিশরের ক্ষেত্রে যদি বলি, মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরের আপনি দেখবেন যে মিশরের 85% মানুষ থাকে হচ্ছে এই যে নীল নদের তীর ঘেঁষে। বাকি অঞ্চলে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে কি তার ফাঁকা। সো তাহলে যেটা হচ্ছে যে এই যে অঞ্চলগুলো আছে, এটা চাইতে তার বেশি দরকার কি? এই যে সমুদ্র তীরবর্তী বা যেখানে একটু পানি আছে, এই পানিটা। তো এই কারণে আফ্রিকার দেশগুলা হচ্ছে কি করে, এরা এই যে সমুদ্রের তীর ঘেঁষে হচ্ছে এদের জনবসতিটা বেশি হয়েছে। এখন যেটা হয়েছে যে এদের যে ল্যান্ড বাউন্ডারি গুলো আছে, দেখেন ল্যান্ড বাউন্ডারি কি একটা সোজা একটা বাউন্ডারি। যেমন ইজিপ্টের যদি আপনি দেখেন, তারপর হচ্ছে পাশে হচ্ছে লিবিয়া, এদের ভিতরে সোজা একটা মানে এটা বলে জিওমেট্রিক বাউন্ডারি। কারণটা কি? এই যে এখানে মরুভূমি, এই মরুভূমিতে আপনি হচ্ছে একটা তৈরি করবেন, কি বলে একটা ফেন্স দিবেন বা একটা বর্ডার দিবেন, বর্ডার দেওয়াটা আপনার জন্য লস প্রজেক্ট। কেন লস প্রজেক্ট? কারণ এখানে ভাই লোকজন এমনিই থাকে না, এত দুর্গম এলাকা। এখানে হচ্ছে হয়তো কয়েক বছরে একবার হচ্ছে অল্প কয়েক সেন্টিমিটার বৃষ্টি হয়, এবং বৃষ্টির পানিটা হচ্ছে মানে মাটিতে পড়ার সাথে সাথে হচ্ছে এটা হচ্ছে বালু বালু হচ্ছে পুরাটা শুষে নেয়। এখানে হচ্ছে বৃষ্টির পানি হচ্ছে আপনি হোল্ড করে রাখতে পারবেন না। তো এইরকম যখন অবস্থা, এখানে হচ্ছে সবাই কি করছে, জিওমেট্রিক্যালি একটা লাইন ধরে ধরে বলছে ভাই এটা তোমার বাউন্ডারি, এটা আমার বাউন্ডারি, এরকম ভাবে তারা করে নিছে। এখন যেটা হয়েছে যে আফ্রিকার থেকে যত লোকজন হচ্ছে অভিবাসী হয়, তারা হয় হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে লিবিয়ার মাধ্যমে, কিংবা হচ্ছে এই ইজিপ্টের মাধ্যমে। এটা কিভাবে হয় দেখেন, এই বাউন্ডারি গুলা যেহেতু আমরা বললাম যে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ওপেন, এইগুলার মাধ্যমে কি করে এরা চলে আসে হচ্ছে লিবিয়ার যে ত্রিপলি বা এরকম সীমা, মানে ভূমধ্যসাগরের কাছাকাছি অঞ্চলে। এখান থেকে তারা কি করে, তারা হচ্ছে ভূমধ্যসাগরে, আপনারা প্রায়ই শুনবেন যে ভূমধ্যসাগরে হচ্ছে নৌকাডুবি হয়েছে, বা ভূমধ্যসাগরে হচ্ছে 100 যাত্রী বা ও শরণার্থী নিয়ে হচ্ছে নৌকা উদ্ধার করা হয়েছে। এরা কি করে, এরা এইখান থেকে চলে যায় হচ্ছে গ্রিসের দিকে, গ্রিসের দিকে যায়, অথবা ইতালির হচ্ছে সিসিলি দ্বীপপুঞ্জের দিকে যায়। তো সেখান থেকে তারা কি করে, গ্রিসের মাধ্যমে হয় তারা হচ্ছে যাওয়ার চেষ্টা করে হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া এই দেশগুলোর দিকে, অথবা ইতালির মাধ্যমে তারা যাওয়ার চেষ্টা করে হচ্ছে জার্মানির দিকে অথবা ফ্রান্সের দিকে। এই কারণে আপনারা দেখবেন ইউরোপের অভিবাসী নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার যে দেশগুলা, সেগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি। ইতালি যেটা করে যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ, ইতালি, ফ্রান্স, জার্মানি এদের ভিতরে কিন্তু যাওয়া আসার জন্য বর্ডারটা ওপেন। কিন্তু কি করতেছে যে ইতালির মাধ্যমে এত অভিবাসী আসতেছে যে ফ্রান্স এখন আর এটা লোড নিতে পারতেছে না। এই কারণে খুব রিসেন্ট বছরগুলোতে ফ্রান্সের সাথে কিন্তু ইতালির সম্পর্কটা বেশ খারাপ হয়েছে। আবার একইভাবে জার্মানির সাথেও হচ্ছে ইতালির সম্পর্কটা বেশ খারাপ হয়েছে বলা যায়। সো এইটা হচ্ছে মূলত কিসের কারণে? অভিবাসীদের কারণে। আবার এইখানে আরেকটা ভূরাজনৈতিক প্রেক্ষাপট আছে, এটা একটু বলা দরকার। আপনারা পশ্চিম আফ্রিকার যে দেশগুলো অর্থনৈতিক জোট ইকোওয়াসের নাম শুনছেন। এই ইকোওয়াসের দেশগুলা, বিশেষ করে এই যে ল্যান্ডলক কান্ট্রি গুলো আছে, এদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এইসব দেশে খুব ঘন ঘন আহ খুব ঘন ঘন হচ্ছে সামরিক কু হয়, বা হচ্ছে সামরিক অভ্যুত্থান হয়। সেটা কেন হয়? কারণ এইসব দেশ যেহেতু ল্যান্ডলক কান্ট্রিজ, এই দেশগুলাতে কোনো যে করা হবে, ধরেন যে এদের সাথে বাইরের দেশগুলোর যোগাযোগটা খুবই কম হওয়ার কারণে যেটা হয়েছে, এইসব দেশে ধরেন যে একটা আর্মির একটা ব্যাটালিয়ান হয়তো 5,000 10,000, এদের কাছে যদি বাইরের কোনো একটা দেশ থেকে হচ্ছে মোটামুটি ভালো রকমের হচ্ছে আর্মস সাপ্লাই করা যায়, এরা এত পাওয়ারফুল হয়ে যায় যে এরা ওই দেশের বাদ বাকি সবার চাইতে হচ্ছে পাওয়ারফুল হয়ে ওইখানে ক্ষমতা দখল করে নিতে পারে। ফলে এখানে নিয়মিতই দেখা যাচ্ছে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হচ্ছে। বিশেষ করে এই দেশগুলার ম্যাক্সিমামই ছিল হচ্ছে একসময় ফ্রান্সের উপনিবেশ। ফ্রান্স এখানে কি করে রাখছে, ফ্রান্স হচ্ছে ধরেন যে এদের মতো করে সরকার স্থাপন করে, এরপরে এদেরকে দিয়ে হচ্ছে তার স্বার্থটা উদ্ধার করে। সেটা কিরকম? এই দেশগুলো হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ এবং আরো অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ।
ফ্রান্স এদের কাছ থেকে নামে মাত্র মূল্যে হচ্ছে এই খনিজ সম্পদ গুলা দখল করে সে হচ্ছে বিশ্ববাজারে হচ্ছে অনেক বেশি দামে হচ্ছে এগুলাকে বিক্রি করে, এইভাবে হচ্ছে তার অর্থনীতিটাকে টিকায় রাখছে। তো এইখানে যখনই কোনো সরকার হচ্ছে ফ্রান্সের এই নীতির বিরোধিতা করে, তখনই ফ্রান্স তার ওই দেশের সরকারকে কি করে, সরাই দেয়। এইভাবে করে হচ্ছে ফ্রান্স এত বছর ধরে হচ্ছে এখানে রাজত্ব করে আসছে। তো এটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশের ইতিহাস। এরপরে আরো উপনিবেশের ইতিহাসে যাই, জাস্ট আমাদের ক্লাস শেষের পথে। আমরা আমেরিকা কত সালে আবিষ্কার হয়েছে কেউ বলতে পারবেন? 1498 সালে নাকি? 1492 সালে মানে আবিষ্কার, যেটা হচ্ছে কলম্বাস করছিল। আসলে এই ইতিহাসটা ইউরোপ আমাদেরকে শেখায় যে আমেরিকা আবিষ্কার করা হয়েছে 1492 সালে। আসলে এই কথাটারই হচ্ছে সবচেয়ে মানে বিশ্বের সবচেয়ে ডাহা মিথ্যা কথার ভিতরে একটা হচ্ছে এই কথাটা। এই কথাটা কেন? কারণ 1492 সালের আগে বেসিক্যালি ইউরোপের মানচিত্রে আমেরিকা ছিল না, বা তারা জানতো না যে আমেরিকা নামক এত বড় একটা মহাদেশ আছে। এই কারণে তারা বলে যে ভাই আমেরিকা আবিষ্কার করা হয়েছে হচ্ছে 1492 সালে। অথচ ভাইকিংস যারা ছিল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে যারা ছিল, এরা আমেরিকায় গিয়েছে, এর সুস্পষ্ট প্রমাণ ছিল। এরপরে হচ্ছে এই আফ্রিকার থেকে, মালি থেকে একটা অভিযান হয়েছিল আমেরিকার দিকে, এবং এটা সুস্পষ্ট প্রমাণ আছে। এবং চীন থেকে মোটামুটি 2500 বছর আগে যে যে রাজা ছিল তার মুদ্রা কানাডার সীমান্তে পাওয়া গেছে, এই আলামত আছে। কিন্তু তারপরেও বলা হয় যে আমেরিকা আবিষ্কার করা হয়েছে 1492 সালে। অ্যাকচুয়ালি যেটা করছে, আমেরিকাটাকে তারা মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করছে। এটা ছিল আসলে মূল কথা, যে মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করছে। মেইন স্ট্রিম ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করছে মানে কি? মানে আমেরিকায় হচ্ছে তারা বাণিজ্য সম্প্রসারণ করছে, এর সাথে হচ্ছে ইউরোপের একটা সংযোগ ঘটাইছে। এবং এইখানে কি হয়েছে, এখানে স্লেভ ট্রেড হয়েছে, আবার ওইখানে হচ্ছে বিভিন্ন রোগ বালাই হচ্ছে নেওয়া গেছে, ওইখান থেকে আবার সম্পত্তি হচ্ছে বা সম্পদ হচ্ছে ইউরোপে আনা গেছে। এবং ইউরোপের একটা বাজার হচ্ছে আমেরিকায় স্থাপন করা হয়েছে, ইউরোপের উপনিবেশ আমেরিকায় স্থাপন করা হয়েছে। এইগুলা হচ্ছে 1492 সালের পরে হয়েছে। এবং এই ক্ষেত্রে যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছিল তারা ছিল কে কে? তারা ছিল হচ্ছে পর্তুগাল এবং স্পেন। আজকের থেকে 500 বছর আগে মানে পর্তুগাল স্পেন এই দ্বীপটাকে বলা হচ্ছে আইবেরীয় উপদ্বীপ। এই আইবেরীয় উপদ্বীপে মানে এরা ছিল হচ্ছে নৌবাহিনীর দিক থেকে সবচেয়ে শক্তিশালী। এবং আজকে থেকে 500 বছর আগে যার কাছে নৌবাহিনী ছিল তার কাছেই কিন্তু পুরা বিশ্ব সবচেয়ে বেশি শক্তি তাদের কাছে ছিল। তো এরা যেটা করছে, এরা হচ্ছে বিভিন্ন দূর দূরান্তে অভিযান চালাইছে। অভিযান চালায় হচ্ছে তারা দেখলো যে আমেরিকার বিভিন্ন দেশ, বিশেষ করে তারা দক্ষিণের দেশগুলাকে হচ্ছে বেশি অভিযান চালাইছে। কেন চালাইছে? আজকের থেকে 500 বছর আগে কানাডা, তারপরে আমেরিকা, এরা ছিল হচ্ছে কি, এরা ছিল হচ্ছে অত্যন্ত ঠান্ডা এলাকা এবং অনুর্বর এলাকা। এই দেশগুলাতে যাওয়াটা আসলে স্পেন বা পর্তুগাল কারোর জন্য খুব একটা মানে লাভজনক ছিল না। ফলে কি করছে, স্পেন হচ্ছে দেখা গেছে মেক্সিকো, তারপরে হচ্ছে এই যে মধ্য আমেরিকা, তারপরে হচ্ছে এই ইকুয়েডর, পেরু, এই দেশগুলাতে হচ্ছে তারা উপনিবেশ স্থাপন করছে। আর পর্তুগাল উপনিবেশ স্থাপন করছে এই ব্রাজিল নামক এই বিশাল দেশটাতে। তো এরপরে কি করলো, কালক্রমে হচ্ছে তাদের পরে হচ্ছে উপনিবেশ স্থাপন করলো হচ্ছে কে? ইউকে বা ইউনাইটেড কিংডম। তারা গেল হচ্ছে আমেরিকা, কানাডায়। এবং তারা কি করলো, যখন হচ্ছে 1498 সালে ভাস্কো ডা গামা হচ্ছে ইন্ডিয়ায় আসার পথ আবিষ্কার করলো, এরপরে আস্তে আস্তে পর্তুগাল, স্পেন, তারপরে হচ্ছে নেদারল্যান্ড, তারপরে ইউকে সবাই হচ্ছে কি করলো, এই ভারতবর্ষে আসা শুরু করলো। তারপর হচ্ছে ইন্দোনেশিয়ায় যাওয়া শুরু করলো। তো তখন থেকে আসলে কি করলো, এই অঞ্চলেও তারা উপনিবেশ স্থাপন করা শুরু করলো। তো এইখানে একটা দেশ, একটা না মানে কয়েকটা দেশ যারা আসলে পিছায় পড়লো। যে একটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স কি করলো, ফ্রান্স হচ্ছে এদিক দিয়েও যাইতে পারে না, আবার এদিক দিয়েও যাইতে পারে না। কেন? কারণ এদিক দিয়ে যদি সে উপনিবেশ স্থাপন করতে যাবে তাহলে ইউনাইটেড কিংডম এখান থেকে তাকে হচ্ছে মানে এই অঞ্চলটাতে হচ্ছে তাকে বাধা দিবে। আবার সে যখন এইখান দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সেখানে হচ্ছে কি করতেছে, এই যে জিব্রাল্টার প্রণালী যেটা আছে, জিব্রাল্টার প্রণালীতে এসে হচ্ছে ফ্রান্স কি করবে, যে আটকে যাবে। কার কাছে আটকে যাবে? স্পেনের কাছে আটকে যাবে। ফলে ফ্রান্স যেটা করলো, ফ্রান্স হচ্ছে দেখলো যে ভাই আমি তো হচ্ছে
নতুন আবিষ্কৃত মহাদেশ বা নিউ ওয়ার্ল্ডের দিকে যাইতে পারতেছি না, এশিয়ার দিকে যাইতে পারতেছি না, তাহলে আমি হচ্ছে আফ্রিকার এই অনুর্বর দেশগুলাকে হচ্ছে আমি দখল করি। এবং আফ্রিকার এই অনুর্বর দেশগুলোকে দখল করলেও ফ্রান্সের সাথেই অন্যান্য দেশগুলো একটা পার্থক্য ছিল। যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে বলা হয় যে ইংল্যান্ড অন্যান্য দেশ দখল করলেও এরা কি করছে, বাকিদেরকে সিভিলাইজ করছে, কিন্তু ফ্রান্স এটা করে নাই। এটা হচ্ছে তাদের একটা দোষ। তো যাই হোক, আমরা এরপরে যদি দেখি, এই ফ্রান্সও কিছু দখল করলো, কিন্তু দখল করতে পারে নাই দুইটা দেশ। কোন দুইটা দেশ বলতে পারবেন আপনারা? কাউকে দখল করতে পারে নাই? কেউ গেস করতে পারবেন কোন দুইটা দেশ কাউকে দখল করতে পারে নাই? দখল করতে পারে নাই যে দুটো দেশ, সেই দুটো দেশ হচ্ছে জার্মানি এবং ইতালি, যারা হচ্ছে পরবর্তীতে বিশ্বের পরাশক্তি হয়ে ওঠে। না, থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে এমন রাষ্ট্র যাকে কেউ দখল করতে পারে না, কিন্তু থাইল্যান্ড কখনো পরাশক্তি ছিল না। তো দখল করতে পারে নাই ইংল্যান্ড, সরি, জার্মানি এবং ইতালি। কারণ জার্মানি যে রাষ্ট্র, এটা ছিল একসময় হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের অন্তর্গত, যেটা মোটামুটি হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে এসে হচ্ছে জার্মানি নামক একটা রাষ্ট্র হয়। এবং পরে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির থেকে পোল্যান্ড হচ্ছে আলাদা করে একটা বড় রাষ্ট্র গঠন করা হয় পোল্যান্ড নামে। মোটামুটি জার্মানিটাকে লিটারালি অর্ধেক করে ফেলা হয়। এছাড়া আর ইতালিও হচ্ছে কি হয়েছিল, ইতালি একটা রাষ্ট্র ছিল যেটা হচ্ছে কোনো রাষ্ট্র দখল করতে পারে নাই, এবং পরবর্তীতে তারা হচ্ছে জোর করে হচ্ছে লিবিয়া এবং আরো কয়েকটা রাষ্ট্রকে হচ্ছে দখল করে নেয়, এবং এর মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, মানে তারা হচ্ছে বেশ অত্যাচার করতো। এবং এই কারণে যেটা হলো যে জার্মানি এবং হচ্ছে ইতালি, এরা কিন্তু দেখবেন যে যেহেতু এরা হচ্ছে নতুন কোনো মার্কেট দখল করতে পারে নাই, এরাই দুইটা বিশ্বযুদ্ধের জন্য দায়ী, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। এবং এদের সাথে দায়ী আরেকটা রাষ্ট্র যেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডের জন্য, সেটার নাম হচ্ছে জাপান। জাপানকে কেন দায়ী করা হয় দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপান চিন্তা করলো সে এইদিকে হচ্ছে ফিলিপাইন, তারপরে ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপপুঞ্জ, তারপরে হচ্ছে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়ান যে দ্বীপপুঞ্জ আছে, এখানে বিস্তৃত অঞ্চল দখল করবে। তো এই দখল করতে যে জাপান দেখলো যে তার এখানে একমাত্র একমাত্র থ্রেটটা কোথায়, একমাত্র থ্রেটটা হচ্ছে এই যে হাওয়াই দ্বীপের হনুলুলুতে অবস্থিত পার্ল হারবার। এই যে পার্ল হারবারটা অবস্থিত, এই পার্ল হারবারের কাছাকাছি হচ্ছে পলিনেশিয়ান দ্বীপগুলো অবস্থিত। তো জাপান টার্গেট করলো যে আমি যদি এই পার্ল হারবারটাকে ধ্বংস করে দেই, তাহলে হচ্ছে আমি এই সব দ্বীপপুঞ্জ এখানে যত যা কিছু আছে সব আমি দখল করে নিতে পারবো। এবং এর মাধ্যমে 1941 সালের 7 ডিসেম্বর তারা পার্ল হারবার আক্রমণ করে, এবং এর মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে আমেরিকাকেও হচ্ছে এই যুদ্ধে জড়ায় ফেলে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি যে একটা বড় অংশ যেটা নিয়ে আমরা কথা বললাম। এইবার আমরা কথাবার্তা বলবো কিছু নেক্সট বা ফিউচার নিয়ে, যে আসলে আমাদের ফিউচারে কি হতে পারে এই জিনিসগুলো নিয়ে। এখন আর বেশি করতে হবে না, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করতেছেন, ধন্যবাদ সবাইকে। সো নেক্সট ওয়ার্ল্ডে আমাদের হচ্ছে ক্রাইসিস হবে হচ্ছে বহুমুখী। বহুমুখী কিরকম, আমাদের এখনো প্রযুক্তিগত কিছু সক্ষমতার ঘাটতি আছে। সেটা কিরকম দেখেন, আমরা কিন্তু এখনো গভীর সমুদ্র থেকে হচ্ছে সম্পদ আহরণ করাটা আমরা এখনো শিখি নাই। ধরেন এই যে আমরা যদি নর্থ আটলান্টিকের কথাই বলি, এটা হচ্ছে আমেরিকা, ইউরোপ, আফ্রিকার ভিতরে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরে প্রায় 2 লক্ষ মেট্রিক টন সোনা আটলান্টিক মহাসাগরের তলদেশে ছড়াই ছিটায় আছে, কিন্তু আমরা হচ্ছে এটাকে মানে এখনো আহরণ করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ সমুদ্রের কয়েক হাজার মিটার তলদেশ থেকে যে সোনা উত্তোলন করতে হবে, এই প্রযুক্তি আজ পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি। কিন্তু ধরেন কথার কথা, কালকে যদি রাশিয়া বা জার্মানি বা আমেরিকা যদি এটা প্রযুক্তিটা উদ্ভাবন করে ফেলে, তখন কি হবে? তখন কিন্তু মনে করেন যে এটা নিয়ে একটা কনফ্লিক্ট বা একটা বিবাদ তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে একরকম, বিশেষ করে কারণ আমাদের সমুদ্রের, দেখেন আমাদের পৃথিবীর আমরা যত বিবাদ করতেছি আজ পর্যন্ত সবই হচ্ছে ভূখণ্ড নিয়ে।
এই ভূখণ্ড হচ্ছে কি করতেছে, ভূখণ্ড হচ্ছে পৃথিবীর মোট আয়তনের মাত্র 29%। 71% জায়গার কিন্তু ম্যাক্সিমাম নিয়ে আমাদের এখনো হচ্ছে মানে চিন্তা ভাবনা বা এটা আমরা এখনো করতেছি না, কারণ আমাদের প্রযুক্তিগত সক্ষমতা এখনো ওই পর্যায়ে যে পৌঁছায় নাই। আবার আরো কিছু বিষয় আছে যেগুলা নিয়ে বিবাদ হবে, যেমন ধরেন এই যে ইথিওপিয়ার, ধরেন আমি যদি নীল নদের কথা বলি, নীল নদটা এটার তৈরি হয়েছে হচ্ছে দ্য গ্রেট ভিক্টোরিয়া লেক থেকে তৈরি হয়ে হচ্ছে এটা বিভিন্ন দেশের ভিতর দিয়ে হচ্ছে প্রবাহিত হয়ে একেবারে যে ভূমধ্যসাগরে যে পতিত হয়েছে। এটা হচ্ছে নীল নদ, এবং নীল নদ মিশরকে বলা হচ্ছে নীল নদের দান। কিন্তু এখন যেটা করছে ইথিওপিয়া, এই নীল নদের উপর একটা বিশাল ড্যাম বা বাঁধ নির্মাণ করছে, যেটা দেশে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে, সেটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড রেনেসাস ড্যাম। এইটা যখন তৈরি করবে, এটা তৈরি করলে পারে কিন্তু বলা হচ্ছে যে ইজিপ্টে যে পানির প্রবাহ আছে সেটা প্রায় 75% কমে যেতে পারে। এইটা যদি হয় তখন কিন্তু মিশরের যে দেশটা আছে, দেশটাই একটা বিলুপ্তির কাছাকাছি বা হুমকির মুখে পড়ে যাবে। তো এইটা তার মানে কি, তার মানে আমাদের যে ভবিষ্যতের জন্য যে শেয়ার্ড রিসোর্স গুলো আছে, যৌথ নদী বা যৌথ পানি বা যৌথ সম্পদ যেগুলো আছে, এইগুলার যদি একটা সুষম বন্টন না হয়, একজন যদি মনে করেন যে নিজের মতো করে হচ্ছে ব্যবহার করার ইচ্ছে স্বেচ্ছাচারিতা করে, তখন কিন্তু এটা নিয়ে হচ্ছে একটা বিশাল কনফ্লিক্ট লাগবে। এরকম কনফ্লিক্টে ধরেন আরো হইতে পারে, যেমন সৌদি আরব নিজেদের দেশের ভিতরে হচ্ছে কৃত্রিম খাল বা নদী খননের চিন্তা করছে, প্রায় 22,000 বা 12,000 কিলোমিটার সারা দেশে হচ্ছে নদী খনন করবে, যার মাধ্যমে হচ্ছে পানি তাদের দেশে হচ্ছে ভিতর দিয়ে প্রবাহিত করবে এবং এর মাধ্যমে তারা বনায়ন করবে। এই কথাগুলো তারা বলতেছে, এখন কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে ভাই, এই যে নদীর পানিটা আনতেছে, এই পানিটা তো কোনো না কোনো নদী থেকে নিবে, এবং এই পানিটা যখন তারা নিবে তখন কোনো না কোনো দেশের ভিতরে ওই পানির প্রবাহটা কমে যাবে। তাহলে সেই দেশ তখন হচ্ছে কি রিয়াকশন দিবে, এটা আমাদের চিন্তা করতে হবে। আবার আফগানিস্তানের কথা যদি বলি, আফগানিস্তানের ভিতর দিয়ে একটা বড় নদী গেছে যেটার নাম হচ্ছে আমু দরিয়া। এই আমু দরিয়ায় হচ্ছে প্রায় আমু দরিয়া থেকে পানি নিয়ে আফগানিস্তান কি করছে, 271 কিলোমিটার একটা লম্বা ক্যানাল নির্মাণের চিন্তা করতেছে। তো এটা করলেও কি হবে, এটা করলে একদিক দিয়ে সে হয়তো পানি নিবে, কিন্তু আরেক দিক থেকে কি হবে, পানির হচ্ছে ফ্লোটা কমে যাবে। এটা নিয়েও কিন্তু একটা প্রতিক্রিয়া আসতে পারে। সো ফিউচারে এই যে শেয়ার যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলা নিয়ে কিন্তু আমাদের হচ্ছে বেশ ক্রাইসিস হবে। আরো একটা অপরচুনিটিও আছে, যেমন আমরা এই যে বিশাল সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমায় আমরা যদি এর ভিতরে যে উইন্ড যেটা আছে বা বাতাসটাকে যদি আমি ব্যবহার করতে পারি, এর যে টাইড বা ফ্লো যেগুলো আছে সেগুলোকে যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে এইখান থেকে কিন্তু আমি রিনিউয়েবল এনার্জি প্রডিউস করতে পারবো। তখন কিন্তু আমার কার্বনের উপরে বা কার্বন নিঃসরণ বা বিশ্বের যে উষ্ণায়ন যেটা হচ্ছে সেটা থেকে আমি মানে কার্বন নিঃসরণটা কমাইতে পারবো, ফলে যে বৈশ্বিক উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা শিথিল করতে পারবো। তো এটাও একটা বড় অপরচুনিটি আমাদের রয়ে গেছে। এবং এই যে এখানে আরো একটা বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে ল্যান্ডলক কান্ট্রি যারা আছে, যাদের কোনো সমুদ্র সীমা নাই বা যাদের সাথে হচ্ছে অন্যদের কানেক্টিভিটি কম, এদেরকে কিন্তু আমাদের উন্নয়ন করাটা একটা বড় চ্যালেঞ্জ। এদেরকে কেমনে মেইন স্ট্রিম অর্থনীতিতে নিয়ে আসা হবে, এটাও আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে। এটাও একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো এই মোটামুটি আমাদের আজকের যে আলোচনা, আসলে ম্যাপ নিয়ে বলতে গেলে আরো অনেক কথাবার্তা চলে আসে, সব কথা আসলে বলতে গেলে পারে দেখা যায় যে 6-7 ঘন্টা লেগে যাবে, এত কথা আমরা আলোচনা করি না। বাট আমরা মূল যে বিষয়গুলো ছিল, যে রিসেন্ট যে ইস্যুগুলা, সেই ইস্যুগুলা নিয়ে আমরা কভার করার চেষ্টা করছি, যেগুলা নিয়ে আমরা কথাবার্তা বলা আমাদের দরকার বা যেগুলা নিয়ে আমাদের একটু জানা দরকার, গুরুত্বপূর্ণ সেইগুলা নিয়ে। আর যেগুলা আসলে আপনাদের হচ্ছে ভাইভাতে প্রশ্ন আসতে পারে বা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে পারে, এগুলা নিয়ে বললাম। আমরা ইকোনমিক্স এর ক্লাস করবো এরপরে, তো সেই দিনেও আমরা হচ্ছে চেষ্টা করব। আর আজকের দিনে আসলে আপনাদের আহ আসলে মাঝে মধ্যে ইন্টারাপশন হয়েছে, নাহলে হয়তো আরেকটু দ্রুত করতে আমরা ক্লাসটা শেষ করতে পারতাম বা আরেকটু ভালো করতে হয়তো জায়গায় জায়গায় ইন্টারাপশন হতো না, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যেটা বললাম যে আপনারা হচ্ছে নিজেদের কিন্তু যত্ন নিবেন ভাই ভালোভাবে। এই সময় একটু প্রচুর পানি পান করবেন, নিজেদেরকে যত্ন নিবেন যাতে আপনারা কোনো রকমের রোগ বালাইয়ের ভিতরে না চলে যান। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ভাই আমি শুভরাত্রি। একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ভাই। ভাই সেটা হলো যে এটা আজকের টপিকের সাথে রিলেটেড না, এটা হ্যাঁ একটু হ্যাঁ আপনি থেকে জানতে চাই। ধরেন যে ধরেন যাদের ফার্স্ট চয়েস অ্যাডমিন, তো হ্যাঁ। আসলে ভাইভাতে একটা প্রশ্ন করেই যে ব্যাকগ্রাউন্ড তো আমার ইঞ্জিনিয়ারিং, তো বললো যে ইঞ্জিনিয়ারিং থেকে তুমি কেন আসলে অ্যাডমিনে আসতে চাও, বা তুমি কিভাবে এটাতে ভ্যালু অ্যাড করতে পারবা। আসলে এই প্রশ্নগুলোর উত্তরটা আসলে কিভাবে দিব, মানে একটু আচ্ছা, যদি একটু বলতেন। এখানে যেটাই হচ্ছে এটা হচ্ছে যেমন ভাই তোমার কোন ক্যাডার বা কোন ইসে যদি একটু বলেন। ভাইয়া সরি, বুঝি নাই আপনার প্রশ্ন। কোন মানে ইঞ্জিনিয়ারিং এ কোন সাবজেক্ট ছিল? ভাইয়া আমার মেকানিক্যাল। মেকানিক্যাল, আচ্ছা। সো এইখানে যেটা হচ্ছে যে সরকারের কিন্তু অনেক প্রজেক্ট চলতেছে এখন। সো প্রজেক্ট করতে গেলে প্রজেক্টে হচ্ছে মানে টেকনিক্যাল জ্ঞানে দক্ষ এরকম লোকজন লাগে। যেমন এখন হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে খুব প্রায়োরিটি দেয় যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট গুলা দিকে, তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলার দিকে, যেগুলার হচ্ছে আসলে একটা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন আনবে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রশাসনে আমাদের হচ্ছে টেকনিক্যালি দক্ষ বা টেকনিক্যালি নলেজ আছে, ন্যূনতম টেকনিক্যালি নলেজ রাখে এই ধরনের লোকজন থাকাটা আসলে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম কথা, বুঝতে পারছো? জি বুঝতে পারছি। এরপরের কথাটা হচ্ছে যে প্রশাসন যে বিষয়টা, প্রশাসন ক্যাডারটা বা যে কোনো বিসিএস ক্যাডার তাকে কিন্তু একটা সিগনিফিকেন্ট ট্রেনিং এর মধ্য দিয়ে যাইতে হবে, এবং তারপরে সে হচ্ছে তার কাজে দক্ষ হয়ে উঠবে, তার কাজে স্পেশালাইজড হয়ে উঠবে। এইটা কোন সাবজেক্ট থেকে আমি পড়ে আসছি এবং এসে আমি হচ্ছে প্রশাসনের ক্যাডারের কাজে আমি দক্ষ হয়ে গেলাম রাতারাতি, এটা হয় না। সো আমি হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হয়তো আমার সাবজেক্টের সাথে সরাসরি এটা কানেক্টেড না, বা আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, তো এইটা আমার সরাসরি হয়তো আমি প্রথম দিন থেকে অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু আমি একটা সিগনিফিকেন্ট ট্রেনিং এর মাধ্যমে প্রশাসনের কাজগুলোতে যখন দক্ষ হয়ে যাব তখনও আমি এই নলেজটা কাজে লাগাইতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে অনেস্ট অপিনিয়ন, যে ভাই আমি প্রথম দিন থেকেই আমি কাজে লাগাইতে পারবো, এটা হবে না। এটা হচ্ছে দ্বিতীয় কথা। এরপরে তৃতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের তো আসলে আমরা সামাজিক যে ব্যবস্থা সেটাতে দেখা যাচ্ছে যে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাকে হচ্ছে বাবা মা চায় যে সে ইঞ্জিনিয়ারিং পড়ুক বা ডাক্তার পড়ুক। তো সে 18 বছর বয়সে যে হচ্ছে একটা ভার্সিটিতে ভর্তি হচ্ছে, বা সে তখন তার গোল যেটা আছে সেটা সম্পর্কে সে অবগত নাও থাকতে পারে। তার লক্ষ্য বা জীবনের চিন্তা ভাবনা এক সময়ের সাথে সাথে পরিবর্তন হইতে পারে, এবং এইটাই হচ্ছে তার হচ্ছে রাইট আছে যে সে এই জিনিসটা অপরচুনিটিটা এক্সপ্লোর করতে পারে। তো এই জিনিসটাও আমাদের হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে, বা এই উত্তরগুলা আমরা এই পয়েন্টগুলা নিয়ে হচ্ছে আমরা সাজাইতে পারি। এবং আমাদের একটা মানুষ ইঞ্জিনিয়ার হোক বা নন ইঞ্জিনিয়ার হোক যাই হোক, মূল কথা হচ্ছে তার কি একজন প্রশাসনে বা একজন ক্যাডার হওয়ার যোগ্যতা আছে কিনা। তার যদি যোগ্যতা থাকে সাবজেক্ট যেটাই হোক, সে ক্যাডার হইতে পারে। এটাই হচ্ছে মূল কথা। ভাইয়া এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে হ্যাঁ 43-এ একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কিরকম, আমার এক ফ্রেন্ডের সাথে ঘটছে। সে হ্যাঁ পিডিবিতে জব করে। তো হ্যাঁ তাকে আসলে মানে বোর্ড তাকে এমন ভাবেই প্রশ্ন করছে যে তাকে বলছে তুমি পিডিবিতে জব করো, তুমি ওইখানেই ভালো আছো, তুমি কেন তুমি এখানে আসতে চাচ্ছ। এবং আচ্ছা, আলটিমেটলি যেটা হয়েছে যে তার যখন রেজাল্টটা দিছে, যে সে হ্যাঁ এভাবে নন ক্যাডার বলতেছিল আসছে। যে আমার না, তার ক্যাডারই আসছে কিন্তু রেলওয়ে বুঝতে পারছি। ক্যাডারে সে আসছে আর কি, মানে আচ্ছা। সুপারিশ পাইছে আর কি। তো হ্যাঁ সে আজকে মানে কথায় কথায় এভাবে বলতেছিল যে আসলে ভাইবা বোর্ড আমাকে চাচ্ছিল না, যে তারা আমাকে না, অ্যাকচুয়ালি। এবার আসলে 43-এর ক্ষেত্রে একটা বিষয় একটু বলি। 43-এর ক্ষেত্রে আসলে এটা একটা অ্যালার্মিং বিষয়টা। এই জিনিসটা 43-এর ক্ষেত্রেই হয়েছে, আসলে আগে হয় নাই। 43-এর ক্ষেত্রে কিন্তু মেকানিক্যালের সব ইঞ্জিনিয়ারের মানে একদিনে একসাথে ভাইভা হয়েছে, ইলেকট্রিক্যালের সব ইঞ্জিনিয়ারের একসাথে একদিন ভাইভা হয়েছে। এই জিনিসটা আগে হইতো না। এবং কি করছে যে
মেকানিক্যালের যেদিন ভাইবা হয়েছে সেই দিন হচ্ছে মেকানিক্যালের ওই দেখা যায় হয়তো একজন এক্সটার্নাল যে আছে সে হচ্ছে মেকানিক্যালের একজন টিচার বা একজন মেকানিক্যালের একজন এক্সপার্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারে, এরকম একজনকে রাখা হয়েছে। তো এই লোকগুলা বা এই ধরনের যারা এক্সটার্নাল থাকে এদের আসলে একটা সফট কর্নার থাকে হচ্ছে মেকানিক্যাল বা তার বিষয়ভিত্তিক জব গুলার প্রতি। এটা খুব স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এরকম যদি হয় তো এটা আসলে দু একজনের ক্ষেত্রে হইতে পারে। যেমন পিডিবির যে আছে তাকে কি বলছে যে তোমার তো আসলে বিষয়ভিত্তিক, তুমি ভালো আছো, ভালো চাকরিতে আছো, তো তুমি কেন এখানে অ্যাডমিনে আসতে চাইছো, এরকম বলছে হ্যাঁ কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এরকমই আর কি, যে ওকে বলছে যে তুমি যেখানে আছো কেন খুব ভালো আছো তুমি, তোমার ফিউচার ভালো, তোমাদের হ্যাঁ। চেয়ারম্যান হচ্ছে গ্রেড 1 এর, হুম, সদস্য হচ্ছে গ্রেড 2 এর। তো তুমি ইজিলি, তুমি যদি বয়স থাকে তুমি চেয়ারম্যান হতে পারবা। হ্যাঁ, হুম, তো তুমি, তোমার জব ফিল্ড, তোমার ক্যারিয়ার ভালো, তোমার প্রসপেক্ট ভালো, মানে হুম। তাকে আলটিমেটলি ওইদিকেই, মানে পুশ বলতেছে তুমি করতে দেশের চাইছে। ইমপ্যাক্ট করবা, যাই করতেছো তুমি আলটিমেটলি এখানে থেকেই তো তুমি সবকিছু করতে পারতেছো। তো হ্যাঁ। এখন এই একই প্রশ্ন কিন্তু মানে আমার ক্ষেত্রেও হতে পারে, কারণ আমিও প্রায় আপনার দীর্ঘ 4.5 বছর আমি একটা পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে আছি। এখন সেক্ষেত্রে আমাকে এই ধরনের প্রশ্ন করলে আসলে আমি কিভাবে এখান থেকে ওভারকাম করবো, কিভাবে যে না ঠিক আছে না, আমি এটা এখন এটা যেখানে আছি। এটা তুমি তুমি যেটাই করবা যে তুমি বলবা যে স্যার এটা আমি অবশ্যই আছি এবং আমি যতদিন এখানে আছি আমি আমার বেস্ট ইফোর্টটা দিয়ে আমার কারেন্ট পজিশনটাকে হচ্ছে জাস্ট মানে সার্ভ করার চেষ্টা করেছি এবং আমি করেছি। এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে স্যার, আমি আমার কারেন্ট পজিশনে থেকে সম্ভাব্য যা কিছু করা সম্ভব ছিল আমি সেই পরিমাণ সার্ভ আমি করেছি বা করার চেষ্টা করেছি। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে যেটা সেটা হচ্ছে যে কিন্তু স্যার আমার নিজের কাছে মনে হয় আমি যদি প্রশাসন ক্যাডারে যাই আমি একটা বিগার স্পেকট্রামে কাজ করতে পারি বা আমি হয়তো আরো ভালো কিছু করতে পারবো যেটা আমার নিজের থেকে ফিল হয়, এবং এই কারণে আমি নিজের থেকে চাই যে আমি প্রশাসন ক্যাডারে যদি সুপারিশ করতে হই বা আমার যে স্যার যদি প্রশাসন ক্যাডারের কথা বলে থাকে তাহলে প্রশাসন ক্যাডার, না হলে এবার বলতে হবে যে আমি জেনারেল ক্যাডার সার্ভিসে যদি আমার যে চয়েসটা আছে সেই অনুযায়ী সুপারিশ প্রাপ্ত হয় তাহলে আমি হয়তো আরো ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, এইভাবে বলতে হবে। জি ভাই, বুঝতে পারলাম। মানে মানে বাট ব্যাপারটা কি, একটা জিনিস কি আমি বলি যে সব সময় কিন্তু ওই একেবারে মানে একটু থরি মাছ না সুই পানি বা একটু চালাকি করে আসলে হয় না, অনেক সময় একটু স্ট্রেট কাট বলতে হয়। মানে এটা হচ্ছে সিচুয়েশন বুঝে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় ভাইবা বোর্ডে অনেকে নার্ভ ঠিক করে রাখতে পারে না, বলে স্যার এটা আমার ইচ্ছা যে আমি এরকম করবো, এবং এটাও ঠিক আছে। এটা খারাপ কিছু না যে ভাই আমি সরাসরি বলছি স্যার আমার এটা, আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য ভালো হবে, তো এটা ঠিক আছে। বুঝতে পারছি ভাই। ওকে, সো আমরা তাহলে শেষ করি। হ্যালো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া শুভ। একটা কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, ওই যে আপনি যে কথাটা বললেন যে টেকনিক্যালে না থেকে আমি আরো বিগার স্পেকট্রামে কাজ করতে পারবো যদি আমি জেনারেল ক্যাডারে হ্যাঁ যাই। সো আমাকে হ্যাঁ। যদি এই কোশ্চেনটা করা হয় যে আমি টেকনিক্যাল ক্যাডার কেন ফার্স্টে না রেখে জেনারেল ক্যাডার কেন ফার্স্ট রাখলাম, তাহলে তো আমি সেম টাইপ অফ অ্যান্সারই মনে হয় দেওয়া উচিত। না, এটা তুমি বলবে স্যার এটা আমার কাছে মনে হয় যে আমার পার্সোনালিটি বা আমার ওভারঅল যেইটা চয়েস বা আমার ইচ্ছা এটার সাথে হচ্ছে আমার মানে আমার মানে চয়েস লিস্টটা হচ্ছে আমার, আমি এইভাবে করে ম্যাচ করেছি। মানে এটা এটা হচ্ছে মানে খুব বোল্ড অ্যান্সার যে স্যার আমার কাছে মনে হয় যে আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার যোগ্যতা এবং আমার মানে সবকিছুর প্রতিফলনের মাধ্যমে আমি আমার ক্যাডার লিস্টটাকে সাজাইছি। তো এটা এটা যদি বলা হয় তো তাহলে স্যাররাও মানে এটা এক বাক্যে খুব সংক্ষেপে বুঝে ফেলবে, না ঠিক আছে সে তো তার একজন মানুষের প্রায়োরিটি থাকবেই। ঠিক আছে, তো এটা নিয়ে তো মানে এটা স্যাররা জাস্ট বলে হচ্ছে মানে একজন মানুষ আসলে কি চায় এটা সে জানে কিনা, মানে এটা যাচাই করার জন্য। তো এটা এটা মানে এই একই কথা, এটা বলা যায়, সমস্যা নেই। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।